বাংলাদেশে যে কি কি চলতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। ও আমাকে এটা বলে না যেটা ইয়াবা, ও আমাকে বলছে যেটা গুটি। না না, আপনি বলতেছেন যে আপনারা ব্ল্যাকমেইল করে সে অন্য ছেলেদের সাথে নিয়ে ইন্টিমেসি করাইছে। হ্যাঁ, আমি কোনো মানুষকে মানে ওর বয়সী পর্যন্ত দেখিনি, সব 40+। আমার বাবার বয়স। প্রত্যেকবারই মানে যখনই কাউকে আমার মানে আমাকে সাপ্লাই করতো তখন তারা আবার মানে আমাকে নিতে চাইতো। তখন ও জোর করে, যখন আমি বলতাম যে দেখো আমি পারতেছি না, আমার সমস্যা হইতেছে, আমি একটা মানুষ। আর এরা এত খারাপ, এরা এতটাই খারাপ, বলতেছেন না যে এরকম শুধু এরাই করতেছে, এরকম হাজারো এরকম সিন্ডিকেট আছে ভাইয়া, বুঝছেন, যারা এরকম মেয়ে সাপ্লাই করে মিডিয়াতে। আপনি কি মনে করছেন যে আমাকে একজন দুজনের কাছে পাঠাইছে? না, হাজারো, একদিনে 2বার 3বার। আমি তো একটা মানুষ, জাস্টিস বলতে কিছু নাই। আমি যদি এটা নিয়ে কথা বলতে যাই, আমার চেহারা দেখায়, আমার নাম দেখায়, আমাকে সবাই ছুতো করবে, বলবে যে তোমার দোষ, তোমার দোষ। আমার নিজের বাবা মা বলবে, আমার নিজের বাবা মা বলবে যে আমার এরকম ছেলে মেয়ে দরকারই নেই। আমার দোষ আছে, প্রথম থেকে আমার দোষ, কিন্তু আমার আমি কি করব? আমাকে যেভাবে যেসব মানুষরা কুকুরের মতন আমাকে ব্যবহার করছে, মানে আমার এখনো নিজেকে দেখলেও আমার ঘৃণা করে। একটা মানুষের জন্য এটা থেকে বের হয়ে আসা যে কত কঠিন আমি বলতে পারবো না। সেখানে যদি তার নিজের স্বামী যদি ওসব নিয়ে কথা বলে, আমি চাই যেন আল্লাহ, আমি এই দুনিয়াতে যেন ওরা শাস্তি না পাইলেও যেন আল্লাহ এই শাস্তি দেয় ওদেরকে। আমি জাস্ট এটাই চাই। ঢাকা বাংলাদেশের রাজধানী হিসাবে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এই শহরেই প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 24,000 মানুষ বসবাস করে। এত মানুষ বসবাস করলেও এসব মানুষের চোখের সামনেই ঘটে যায় এমন কিছু অপরাধ যেগুলো নিয়ে আপনি সিভিল সোসাইটিতে কখনো আলোচনাও করতে পারবেন না। এই ভিডিওতে আমরা ঢাকার সবচেয়ে ডিপেস্ট আর ডার্কেস্ট কর্নারটা এক্সপ্লোর করব। বলছি প্রস্টিটিউশনের কথা। বাংলাদেশে একটা মেয়ে প্রস্টিটিউট হয়ে ওঠে মূলত 3 ভাবে। 1, একদম সম্পূর্ণ নিজের ইচ্ছায়, একদম স্বেচ্ছায় সহজে টাকা রোজগার করার জন্য। 2, কোনো একটা চক্রের হাতে পড়ে তাকে রেড লাইট এরিয়াগুলোতে বিক্রি করে দেওয়া হয়। আর 3, সবচেয়ে ডেঞ্জারাস, ব্ল্যাকমেইলের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট একক ব্যক্তির ব্ল্যাকমেইলের শিকার হয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা 3 নাম্বার মাধ্যমটাই এক্সপ্লোর করব, একজন রিয়েল লাইফ ভিকটিমের কণ্ঠে, যার সাথে এই ঘটনাটা ঘটে গেছে, যে নিজে এটা নিজের লাইফে এক্সপেরিয়েন্স করেছে। আমরা সরাসরি তার কাছ থেকেই শুনবো যে তার সাথে আসলে কি হয়েছিল। চলুন শুরু করা যাক। ওকে, ঠিক আছে আপু, ফার্স্টেই আপনার কনসেন্ট নিয়ে নেই যে আমরা এখন যা বলবো সব প্রত্যেকটা কিছু আমরা আসলে রেকর্ড করতেছি। অ্যান্ড আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পাবলিশ করব। আপনার আইডেন্টিটি সম্পূর্ণ একদম গোপন থাকবে, আপনার ছবিও প্রকাশ পাবেন, আপনার নামও প্রকাশ পাবেন, এবং ভয়েসটা আমি মডুলেট করে দেবো, মানে চেঞ্জ করে দেবো। সো আপনার কনসেন্ট আছে? আপনার কোনো সমস্যা নেই? জি জি, নো কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আমরা তাইলে আপনার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আপনি তো বেসিক্যালি মানে আমি তো ফার্স্টে কিছু শুনলাম, তার সাথে যে ঘটনাটা ঘটে গেছে এটা খুবই অপ্রত্যাশিত। আর মানে এই ঘটনা কারোর সাথে কখনো না ঘটে, মানুষ সচেতন থাকে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড হয় যে এই ভুলগুলো যেন সেম ভুল অন্য কেউ আবার রিপিট না করে। বেসিক্যালি পারপাস এটাই। তো আপনার ঘটনা বলতে শুরু করতে পারেন। জি, থ্যাংক ইউ। আমি আপাতত এইচএসসি এক্সাম দিচ্ছি। তো ঘটনাটা শুরু হয় যখন আমি মানে সবেমাত্র আমার এসএসসি কমপ্লিট করেছি। এরপরে যে গ্যাপটা থাকে এর মাঝে আর কি। তো আমি যখন এসএসসি মানে কমপ্লিট করি, মানে আমি কলেজের জন্য অ্যাপ্লাই করছি। করার পর মানে এখন আর কি টাইমটুকু আর কি, গ্যাপটুকু, কলেজে ভর্তি হওয়ার টাইমটুকু আর কি আমি ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি, এসএসসির যে মাঝখানের গ্যাপটা আর কি, এসএসসি আর এইচএসসি মাঝখানের গ্যাপটা বেশি টাইম না, ওইটুকুই আর কি। তো 3 মাসের মতো আই গেস থাকে, এরকম 3 মাসের মতনই। তো আবার ওই টাইমটা ছিল রোজার সময়, রোজার ঈদ আসবে এরকম, মানে রোজা চলছে। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে আর কি মাঝে মধ্যে আর কি স্কুল ফ্রেন্ডরাই আর কি ইফতার পার্টি যেটাকে বলে, ইফতারের জন্য বাইরে যাওয়া ফ্রেন্ডরা মিলে এরকম একটা প্ল্যান করছি আমাদের ঈদ পরীক্ষার পরপরই। তো এই যেহেতু রোজা, তো এরকম করছি। করার পর মানে আমি আমার ফ্রেন্ডের জন্য মানে আমরা বের হয়েছি আমরা এরকম বের হওয়ার পর আমি একটা আমার ফ্রেন্ডের জন্য, ছেলে ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। ওর বাসা আমার বাসা একদম পাশাপাশি, মানে আমি এই পার ও ওই পার।
হুম। তো ওর জন্য ওয়েট করতেছি। আমার কাছে তখন ছিল বাটন ফোন। আমি বাটন ফোন নিয়ে বেরোতাম। বাসায় স্মার্টফোন থাকতো। তো বাটন ফোন আমার ফোনে যখন আমি ওকে ফোন দিলাম, ওকে একটা মানে স্পেসিফিক আপনার জায়গা। স্মার্টফোন ছিল কিন্তু সাথে করে নিয়ে বের হইতেন না? না, না, বাহিরে নিয়ে বের হতাম না। কেন কেন এটা আম সেফটি রিজন ছিল যে চুরি টুরি হয়ে যেতে হ্যাঁ, পারে? এরকম কিছুই। যে তখন একটু দামি ফোন ছিল। তো আম্মু বলছিল যে, "না, বাসায় রেখে যাও, এরকম বাইরে রেখে যাও।" ঘুরতে-টুরতে বের হলে বেশিরভাগ। হুম, আর আর মাঝখানে আমার ছিল আরকি স্মার্টফোন। আমি আম্মুরটা মাঝখানে ইউজ করতেছিলাম। মানে এই টাইমটা, রোজার টাইমটা। হুম। আমার ফোনটা আরকি নষ্ট হয়ে যায়। তো বাহিরে আচ্ছা। গেলে আম্মুরটা আম্মুর কাছে রেখে যাই। আমি বাহিরে গেলে আমি বাটন ফোন নিয়ে যাই। বাট আমার যখন প্রয়োজন হয় তখন আম্মুরটা ইউজ করতাম। তখন আরকি আমার ফোনটা নষ্ট হয়ে যায়। কিনি নাই তো এখনো ফোন। এরকম একটা ফেজ। আ এরপর আমার ফ্রেন্ডের জন্য আমি দাঁড়িয়ে থাকি। তো আমার পরে ফোনে দেখলাম যে আমার ফোনে ব্যালেন্স নেই। তো অনেকক্ষণ ওকে একটা স্পেসিফিক জায়গা বলি যে এরকম মেট্রোর সামনে দাঁড়াও। এরকম আ তো আসতেছে না। অনেকক্ষণ হয়ে গেছে। এখন মানে ইফতারের টাইমও চলে আসছে। মানে ৫:৩০ এরকম বাজে। ৫টা ৫:৩০। তো আমরা যে জায়গায় যাবো আমি ওর সাথে যাবো। আমি তো ওয়েট করতেছি ওর জন্য। তো আমি মানে তখন ফোন দিব, ফোনটা দেওয়ার উপায় নাই। তো একটা লোক আরকি মেট্রো থেকে নেমেই মানে এদিক ওদিক তাকাচ্ছিল। আমার দিকেই মানে বেশিরভাগ তাকায় ছিল। তো আমিও ফার্স্ট এ ভাবছি যে এটা কি আমাদেরই, মানে যেহেতু আমার মানে তখন আমি ওই ছেলেটাকেই চিনতাম বা আমার স্পেসিফিক ২-১ জন খালি ফ্রেন্ড ছিল। তো ওখানে আমি শুনছিলাম যে ওই ইয়াতে আরকি মানে ইফতারে আরকি আরো অনেকজন আসবে যাদেরকে আমি চিনিও না। বা হইতে পারে হুম, যে হুম। তাদের বড় ভাই-বোনও আসতে পারে। এরকম একটা ইয়া। তো উনি তাকায় ছিল। তো আমার কাছে এসে মানে এমনভাবে আসছে যেন আমার সাথে কথা বলতে আসবে। তো আমিও আরকি আ তাড়াহুড়ায় বলছি, "আপনি কি এর ফ্রেন্ড? আচ্ছা, এই নামটা আরকি ইয়া হুম। করে দিয়েন।" আচ্ছা, সমস্যা নেই। নামগুলো আমি হ্যাঁ। করে দিব, তো বিপ করে দিব। তো উনি যাকে খুঁজতেছিলেন তার নামও মনে করেন উনি একটা মেয়েকে খুঁজতেছিলেন যাকে উনি দেখে নাই আরকি। কি কি হুম, পারপাস এ জানো উনি নাকি ঘর ভাড়া দিবে হ্যান-ত্যান এরকম একটা পারপাস এ। তো খুঁজতেছিল। তো মেয়েটার নাম ছিল। সো মিলে গেছে। তো যখন আমরা ২ জনে উনি একটু আস্তে, আস্তে কথা বলতো। মানে খুবই মানে আছে না যে অনেক আস্তে, আস্তে মানে বেশি উত্তেজিত না, একদম আস্তে নরম-সরম হুম। এরকম করে। তো আমি তো মানে তাড়াতাড়ি বলছি, "আপনি কি এর ফ্রেন্ড?" ও বলছে, "হ্যাঁ।" নেম নাই এরকম কিছু বলছে। আমি ঠিক মতন শুনি নাই যেহেতু আস্তে, আস্তে কথা বলে। তো আ পরে উনি বলল যে, "হ্যাঁ, হ্যাঁ।" পরে আমি বলছি, "আচ্ছা, ওকে একটু ফোন দেন।" তো উনি তখন বুঝতে পারছে যে না আমি হয়তোবা রং পারসন এর সাথে ইয়া হইছে। বাট তখন উনি তাৎক্ষণিকভাবে বলে নাই যে আমি এটা না, আপনি যেটাকে হুম, ভাবতেছেন। তো মানে উনি জাস্ট ফোনটা দিয়ে বলল কি, "আচ্ছা, আপনি ফোনে কথা বলেন।" তখন আমি আমার ফ্রেন্ডকে ফোন দেই। ও ফোনটা ধরে, ফার্স্ট এর দিকে ধরে না, পরের দিকে ধরে বলে যে আসতেছে। বলে আসে পরে উনি পরে আমি উনাকে ফোনটা দেই। পরে আর কিছু বলি না। উনি জাস্ট ফোনটা নিয়ে একটু সাইডে গিয়ে দাঁড়ায় থাকে। তো পরে আমি বুঝতে পারলাম যে মানে আমি হয়তোবা মানে র‍্যান্ডম একটা মানুষকে আস্ক করে ফেলছি। উনি ওটা মানে আমার আমার পরিচিত কেউ না বা আমার ফ্রেন্ডেরও তার হাত পরিচিত থেকে আপনার কেউ না। নিজের ফোন দিয়ে দিচ্ছেন? মানে আপনার ফোনটা তার হাতে দিয়ে দিছেন কথা না, বলার না, জন্য? ও আমাকে ওর ফোনটা দিছে যে, "আচ্ছা, আপনি ফোন দিয়ে কথা বলেন।" উনি বলছে। আমি জাস্ট বলছিলাম ও যে, আচ্ছা। যে আপনি একটু ওকে ফোন দেন। হ্যাঁ? আপনি হুম, কি ওর ফ্রেন্ড বা ওর বড় ভাই? আপনি একটু ফোন দেন। ওর বয়স হবে ২৭-২৮ এরকম। দেখতে এরকমই লাগতেছিল। আ মানে রিয়াল বয়সে ২৭ এখন হইতে পারে। মানে তখন দেখতে হুম, এরকমই ২৫, ২৬, ২৭ ভার্সিটিতে পড়ে অথবা এরকম টাইপেরই হুম, হুম। লাগতেছিল। তো উনি উনার ফোনটা বলে, "আচ্ছা, আপনি নেন, কথা বলেন আপনার ফ্রেন্ডের সাথে।" তো তখন আমি জাস্ট বলছি, "আচ্ছা, আমার এখন দরকার জাস্ট ফোনটা, এখন ফোন দেওয়া লাগবে।" তো আমি জাস্ট ইউজ করে আমি বলছি, "আচ্ছা।" পরে ফোনটা উনাকে ব্যাক করে বলল, "আচ্ছা, সরি, আমি ভাবছি যে আপনি আমার আচ্ছা, ফ্রেন্ডকে আপনার পরিচিত।" কাছে নিজের কাছেই তো ফোন ছিল। আপনি তো নিজেই ফোন আমার দিতে ফোনের পারতেন। ব্যালেন্স ছিল না। এজন্য আমি ফোন দিতে আচ্ছা। পারছিলাম না। এটাই বাটন ফোন ছিল, ফোনে ব্যালেন্স ছিল না। এজন্য। পরে আমি উনাকে বলি যে, "আচ্ছা, সরি ভাইয়া, আমি ভাবছি যে মানে আপনি আমার ফ্রেন্ডের পরিচিত কেউ।" এরকম বলে জাস্ট উনি সাইড হয়ে দাঁড়ায় যান। আমিও আরকি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতে থাকি। তো ও আসতে খুবই দেরি করতেছিল। তো আমার পরে ওই লোকটা মানে যিনি দাঁড়ায় ছিল, তো উনি আমার কাছে এসে বলে কি যে, "আপনার নাম্বারটা দেওয়া যাবে?" তো আমি ফার্স্ট এ না ওরকম করি। করার পর মানে বারবার যেহেতু চাচ্ছিল, তো আমি ভাবলাম যে আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিই। যদি বিরক্ত করে তাহলে ব্লক মেরে দিব, হুম, এরকম টাইপ। আর দেখে মনে হচ্ছিল না যে বিরক্ত করার ছেলে, এরকম টাইপ। মানে খুবই ডিসেন্ট, মানে দেখে হুম, হ্যাঁ। বুঝাই যাবে না যে ভাজা মাছটা উল্টাইতে খাইতে পারে না, এরকম টাইপ। তো ঠিক আছে। দেখেই খুব একটা মানে হ্যাঁ, সফট ফিলিং আসে, এটা হ্যাঁ, জেন্টল যে মনে হয় যে না হ্যাঁ, খুবই অনেক ভালো ছেলের। হ্যাঁ, এরকম একটা আসছে ১ম যে না, খুব ভালো, কথাবার্তা খুব ভালো। তো পরে নাম্বার দেই। নাম্বার দেওয়ার পর আমার ফ্রেন্ড আসে, এরপর আমরা চলে যাই। মানে আমাদের ওই ইফতারে চলে যাই। যাওয়ার পর আমি যখন আবার ব্যাক করি, সে রাতের বেলা আমাকে কল দেয়। আম আ হ্যাঁ, কল দেয়। আমি কল ধরি না। এরপর উনি আমাকে টেক্সট করে।
মানে বাটন ফোনে SMS করে আর কি। SMS করার পর আমি বলছি যে আমি ফোনে কথা বলতে পারবো না এরকম, তো টেক্সটেই কথা বলা হয়েছে। তো ও ও টেক্সটে, আমি টেক্সটে কথা বলি, তো পরের দিনই বলে যে আমরা কি মানে আমার সাথে কি ইফতার করতে পারবেন? তো আমি বলছি যে না, আমি ইফতার করতে পারবো না, এমনি দেখা করতে পারি। মানে আমি ভাবছি যে উনি আমাদের বাসার আশেপাশেই থাকে, তো দেখা করলেও মানে আমার আশেপাশে। তো পরের দিন, মানে পরের দিনই, যেদিন আমাদের ফার্স্ট দেখা হয় পরের দিনে বলে যে আচ্ছা আমি পরে বলছি যে ইফতারের পর আমরা দেখা করতে পারি। তো আমি ইফতারের পর নর্মালি বের হয়েছি। আমি আম্মুকে বলছি যে 10 কি বলে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছে, আম্মুকে বলে বের হয়েছি। তো ফার্স্টে ও ছেলেটা বলছে যে আমরা মেট্রোতে করে উত্তরার দিকে যেতে পারি। তো উত্তরার কথা শুনে আমি বলছি যে না, এত দূরে যাওয়া যাবে না, আমার বাসায় প্রবলেম আছে, আমার 1 ঘন্টার মধ্যে ব্যাক করতে হবে। গেলে আমরা এই যে সারাপাড়া কাজীপাড়ার মধ্যে আশেপাশে কোথাও বসে অথবা এখানে ওখানে হাঁটাহাঁটি করতে পারি, এর বেশি না। পরে বলে কি যে না সমস্যা নেই, আপনার তো 1 ঘন্টার মধ্যে পৌঁছালেই হবে, তাই না, এটা আমার দায়িত্ব, এরকম বলে। ঠিক আছে, পরে আমি ওনাকে বিশ্বাস করি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি ওরকম। এই যে বিশ্বাসটা করলেন, লাইক ইউ বিয়ারলি নো দিস পারসন, খুব বেশি একটা চেনেন না, না ঠিক আছে, একদিন মিট হ্যাঁ। হয়েছে, একটু ফোনে কথা হয়েছে, কয়েকটা টেক্সট হয়েছে, তো এই যে তার সাথে ঘুরতে বেরোয়াটা কখন আপনার মনে হয় না যে লাইক রিস্কি? হ্যাঁ, এটা আমি সবচেয়ে বড় ভুল হয়েছে। ফার্স্টে আমি মানে নাই করছে আমার পরে, মানে ও অনেক কনভিন্স করছে যে আপনি আমাকে বিলিভ করতে পারেন, হ্যাঁ মানে পুরোপুরি কনভিন্স করছে, যেভাবে কনভিন্স করা যায়। আমি তো বলছি যে আমি আর তখন আপনার বয়স তো কেমন ছিল আমার মানে 16-17 তখন? এরকম হবে। আচ্ছা, ধরলাম 17, হ্যাঁ 17 হবে। 17-16। আচ্ছা, ওই সময় মানুষ মানে প্রচুর হ্যাঁ, আর অপোজিট জেন্ডারের মূলত প্রতি হয়েছে প্রচুর কি ওর অ্যাট্রাক্টেড থাকে, কথাবার্তা, হ্যাঁ ওর কথাবার্তা এই আমার কারণে ওকে প্রচুর পছন্দ মিস্টেক হয়েছে। করে। হুম, এই কারণেই আর কি। তো পরে ও বলে যে আচ্ছা আমরা কোথাও বসবো না বা কোথাও যাবো না, আমরা রিক্সায় ঘুরি, যেহেতু আপনার এতই সমস্যা হচ্ছে। বলছি যে আচ্ছা ঠিক আছে, রিক্সায় ঘোরা যায়, রিক্সায় তো আশেপাশে মানুষ থাকবে যদি কোনো কিছু হ্যাঁ, করবে। সেফ। হ্যাঁ, এই জন্য। তো সেই দিন শুধু ওই একদিনই আমরা রিক্সায় ঘুরে তারপর বাসায় চলে আসছি। হুম। তো এরপর মানে আমার নর্মালি ওকে ভালো মানে রিক্সায় তো অনেক কথাবার্তা হয়েছে। সেই রিক্সা থেকে হয়েছে কি মানে আমার বাসা থেকে প্রায় আর কি উত্তরা পর্যন্ত ঘুরেই আর কি, মূলত অটো রিক্সা উত্তরা পর্যন্ত ঘুরেই ব্যাক করে ফেলছে, আমরা আর কোথাও যাইনি তখন। তো তখন আমার কাছে মানে ওর কথাবার্তা শুনে আমার খুব ভাল লাগছে। সে পরের দিনও মানে আবারও সে দেখা করতে চায়। তো পরের দিনও আমরা দেখা করি। পরের মানে দিন ইমিডিয়েট পরের দিন, মানে এক্স্যাক্টলি হ্যাঁ তার হ্যাঁ ইমিডিয়েট হ্যাঁ পরের দিন? হ্যাঁ, মানে আচ্ছা। আমরা 3 দিন টানা, মানে ফার্স্ট দিন সেকেন্ড দিন রিক্সায় ঘুরে, পরের দিনও আবার দেখা করতে চায়। এই থার্ড দিন যেটা মানে সেকেন্ড দিন মূলত, যেটা পারপাসলি দেখা করা, যেটা সেকেন্ড দিনও আমরা বের হই ইফতারের পরে। তো আম্মুকে বলছিলাম যে হ্যাঁ ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। তো সেদিন মূলত বলে যে আমরা কোথাও বসি, কোথাও করে। আমি বলছি যে মাত্র তো ইফতার করছি, কোথাও কই আচ্ছা, বসবো। এখানে একটা কোয়েশ্চেন আসবে, সেটা হলো যে প্রতিদিন যে আপনি লাইক কন্টিনিউয়াসলি বের হইতেছেন বাসা থেকে মানে কখনো মানে করে না? না ওই মানে ওরকম কি যে আমি তো জব করতাম, মানে এসএসসির পরপরই জব করতাম, তো আমার জব ছিল আর কি। এসএসসির পরপরই আপনি জব করতেন? হ্যাঁ এসএসসি আচ্ছা। পরপরই আমি আগে থেকেই আর কি জবের কথা হচ্ছিল, কিন্তু মানে কমপ্লিট করার পরপরই আমি জবে ঢুকতাম। আমার জব সকালবেলা থেকে দুপুর বেলা বা বিকাল বেলা পর্যন্ত ছিল। তো আম্মাকে বলতাম যে আমি মানে ও আচ্ছা, আমি টিউশনিও করাইতাম এর মাঝখানে। তো টিউশনির জন্য আরো দেরি হয়, আমি মানে আমার সপ্তাহে 3 দিন টিউশন থাকতো, অথবা 2 দিন টিউশন থাকতো। তো মাঝখানে টাইমটা আম্মুকে বললেই মানে বলতাম যে হ্যাঁ টিউশনি আছে আজকে, বলে বের হইতাম। তো 1 ঘন্টা 2 ঘন্টাও লেট হলে আমার সমস্যা ছিল না, এরকম আর কি। বাসায় 9টার আগে বা বাসায় 9:30। ইউজ টু ছিল, মানে হ্যাঁ ইউজ টু ছিল হ্যাঁ বাসায় জন্য 9:30 নরমাল। পর্যন্ত আমার বাইরে থাকা ইউজ টু ছিল, আবার 9:30-র মধ্যে আবার বাসায় ঢুকে যাওয়া, এরকম। আচ্ছা। যে ফ্রেন্ডটার জন্য আমি বললাম না, যে ফ্রেন্ডটার জন্য আমি দাঁড়াচ্ছিলাম, ওর ভাইকেই আমি পড়াইতাম, সব বাসায় সব জানতো। তো ওরকম কোনো কিছু সমস্যা ছিল না। আচ্ছা। তবুও আমি মানে ওই ছেলেটাকে মানে বলার জন্য বলতাম যে আমার বাসার মধ্যে রেস্ট্রিকশন আছে, আমার 7টা-8টার মধ্যে ঢুকতে হবে, এরকম একটা ছেলেটাকে বুঝাইতাম। তো ওই দিনও পরের দিন আমরা বের হই, আম্মু জানতো যে আমি টিউশনি করাতে বের হয়েছি, এরকম। হ্যাঁ, সাথে সাথেই বের হইতাম, মনে করি ইফতার করার সাথে সাথেই বের হইতাম, যাতে একটু মানে না করে, তা দেরি না হয়। তো আম্মু মাঝে মধ্যেও সন্দেহ করলে আর কি কিছু বলতো না, যেহেতু জানে যে টিউশনি করে। আম্মু বলতো যে একটু পরে যাও, ওয়েট করো, এরকম টাইপ। আর এরকম হয়, পরের দিনও আমরা বের হই।
বের হয়ে সে বলে কি মানে আমরা রিক্সায়, আমি তো ভাবছি রিক্সাতেই ঘুরবো, আমরা রিক্সায় ঘুরতে ঘুরতে 12 নম্বর পর্যন্ত মানে ডিওচিস এর ভিতরে পর্যন্ত ঢুকে যায়। তো আমি পরে বললাম যে পরে ও মানে আমরা বললাম, কোথায় যাচ্ছি আমরা, তো বলি যে একটা রুফটপ আছে, তো রুফটপে আমরা বসতে পারি। তো এই রুফটপ আমি ভাবছি যে রেস্টুরেন্ট কোনো রুফটপ হবে। রুফটপ হ্যাঁ, রেস্টুরেন্ট। তো যখন মানে ঢোকা শুরু করে ডিউচেস এর ভিতরে, তো আমার পরে মাথায় আসে ডিউচেস এর ভিতরে তো কোনো এরকম রেস্টুরেন্ট বা ক্যান্টনমেন্ট এরিয়াতে তো এরকম কোনো কিছু থাকে না। তো পরে আমি ওকে বললাম যে এটা মানে কোথায়, এখানে কি আসলে রুফটপ আছে? পরে ও নর্মালি বলতেছে যে হ্যাঁ রুফটপ আছে, তো কেন থাকবে না, এরকম করে। ও তো মনে করতেছে বাসার রুফটপ, আমি তো মনে করতেছি রেস্টুরেন্ট। পরে যখন ও একটা বাসার ছাদ মেনশন করতেছে আর কি, বাসার ছাদে যাব। হ্যাঁ, তো পরে যখন একটা বিল্ডিং এর সামনে নামায়, আমি আশেপাশে দেখি যে এখানে তো কোনো রেস্টুরেন্ট নেই, তখন আমার একটু মানে ভয় লাগে। তবুও দেখলাম যে আশেপাশে মানুষ আছে। তো সেজন্য বললাম যদিও কোনো কিছু করে তাহলে যেন চিৎকার মিৎকার দিয়ে আর কি করা যায়। তো পরে ও বললো যে, আমি বলছি যে তুমি তো বললা রুফটপ, তো পরে বললো যে হ্যাঁ যে বাসার ছাদ, এটা আমার বাসা। ও ডিরেক্ট বলছে এটা ওর বাসা, এটার 5 তলায় না কয়তলায় থাকে, হ্যাঁ 5 তলায় থাকেও, আর 7-8 তলা হলো রুফটপ। আচ্ছা ভালো কথা। বলছি যে আচ্ছা এখন আর রুফটপে যাবো না, অলরেডি 6:30 6:30 বাজে, আমি আর কি মানে বাহানা বানাইতেছি। তো বলছি 5 মিনিট থেকে চলে আসবো জাস্ট। তো ঠিক আছে গেলাম, যায় কিছুক্ষণ বসে ও আবার আমার নিচে নামতেছে। আমি বলছি যে না না এখন বের হয়ে যাই, আমার দেরি হইতেছে। আর যেহেতু ডিএচএস এর ভিতরে চলে আসছি, আমার অলরেডি বাসায় যেতে একটা টাইম আছে, ওই টাইমটা আমার দেরি হবে, আধা ঘন্টা 1 ঘন্টার বেশি লাগতে পারে বাসায় যেতে। আমি বুঝি না যে এত দূরে তোমার বাসা, এত দূরে তুমি আসবা। তো পরে বললেন যে ঠিক আছে। তো আমরা নিচে নামার সময় ও আমাকে বলতেছে যে 5 তলার অফিস হ্যান ত্যান। তো পরে বললাম যে ঠিক আছে, এখন ফার্স্টে দিকে তো বললো এটা আমার বাসা, পরে আবার অফিসে বললো না এটা। হ্যাঁ, পরে আমি বললাম যে তুমি তো বললা তোমার মানে বাসা। পরে বলে কি মানে কথা ঘুরায় ফেলা এরকম করে বলতেছে যে হ্যাঁ আমার বাসা ওইদিকে, আমি মাঝে মধ্যে থাকি, এটা আমার অফিসও, তুমি মানে দেখতে চাও আমার অফিস? তো আমি বলছি যে আজকে না, আমি ভাবলাম যে অফিস হইতে পারে খোলা টোলা আছে। অফিস বলতে অফিস বলছে যে কি জব করে এটা মেনশন করে নাই যে আমি এই টাইপের কাজ করি বা আমি কি কাজ করি। ও বলছে যে ও বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্টের, এটার অফিস, এখানে সব মানে জিনিসপত্র করে। তো অফিসে আমি ভাবছি লোকজন থাকবে, অথবা অফিসের মতন থাকবে জায়গাটা, বা লোকজন একটা 1-2 জন হইলেও থাকবে। তো দেখলাম যে পুরো বাসায় খালি, আর বাসার মধ্যে বেডরুমস এর মধ্যে দরজা যতটুকু খোলা ছিল, আমি যতটুকু দেখছি যে এক একটা জায়গায় বেড, সুন্দর মতন বেড, আলমারি এগুলো আছে। তো অফিসের মধ্যে ঠিক আছে আলমারি টালমারি ঠিক আছে, বুঝলাম, বেড কেন থাকবে এক একটা রুমের মধ্যে? অফিসের রুমের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা রুমে বেড, আমি যতটুকু মানে যতটুকু উকি মেরে দেখলাম। এরপর আমি বলছি যে না না আজকে যাবো না, আমি মানে আমি খুবই নর্মাল বিহেভ করতেছি, যাতেও মানে যদি ওর মাথার মধ্যে ইন্টেনশন খারাপ থাকে তাইলে যেন মানে ও তাৎক্ষণিক না বুঝতে পারে, বা ওরকম ভাব দেখালাম যে হ্যাঁ ঠিক আছে আমি আবারও আসবো, আজকে না, এরকম টাইপ একটা। যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো বুঝবে যে না, তাহলে আজকেই ওর সাথে কিছু একটা করে ফেলতে হবে, পরে যদি না পাই ওরে। তবে নর্মালি কুল বিহেভ করে ওখান থেকে মানে বাসার জাস্ট একটু ঘুরে টুরে ও রুমে নিয়ে যেতে চাইছে। রুমে নিয়ে বলছি আচ্ছা চলো আমরা রুমে একটু বসি। আমি তখন বলছি যে দেখো আমার অনেক লেট হয়ে যাচ্ছে, এখন আমার বিরক্ত লাগতেছে জিনিসটা, এরকম একটা করে আমি পরে ও যখন বুঝছে যে না মানে আমি মেজাজ দেখাচ্ছি, তখন বললো আচ্ছা ঠিক আছে আমরা বের হয়ে যাই। বলে ও রিক্সা পর্যন্ত ও আমাকে ও রিক্সায় উঠে আমাকে কাজীপাড়া পর্যন্ত মানে আমার বাসা পর্যন্ত নামাই দিয়ে গেছে। তখন বাসায় আসতে আসতে প্রায় 8:30 এরকম বাজে। ঠিক আছে বাসায় আসলাম। এরপর আমার মানে কেমন যেন একটু লাগতেছিল ওকে, হ্যাঁ, যে ওকে তো ভাবছিলাম খুব ডিসেন্ট, বাট ও তো দেখি এরকম টাইপের। তো মাথার মধ্যে খুব কিছু অনেক কিছুই চলতেছিল, কিন্তু আবার বাসায় এসে যখন ওর কথাবার্তা শুনি বা ও যখন ম্যানিপুলেটিভ কথাবার্তা বলে, তখন আবার ওর প্রতি কনভিন্সড হয়ে যায়। ঠিক আছে এরপর ওর সাথে কথা হয় না, আগে যে ডাউট গুলো সবগুলো অনেক একদম ডাউন হয়ে যায় যে না আচ্ছা ঠিক আছে। বুঝতে পারে যে আমিও আমার মাথার মধ্যে এইসব ডাউট আছে, তো ওইসবের নিয়ে কনভারসেশন করে। তো তখন আমি কনভিন্স হয়ে যাই আচ্ছা ঠিক আছে আমিও তো এটা ভাবতেছিলাম, আসলে এটা তো এটা, এরকম টাইপ। ঠিক আছে এরপর তাও আমি কয়েকদিন আর কি ওর সাথে মানে দেখা সাক্ষাৎ হয় না, এমনি নর্মালি কথাবার্তা হইতেছে। আর বাসায় যেহেতু মানে এরপর ফেসবুকে আর কি কথাবার্তা, ও আবার ফেসবুক চালাইতে হলো ফেক আইডি। ঠিক আছে মানে যেটা তোমার রিয়েল আইডি দিয়ে চালাও, কারণ কি যে না রিয়েল আইডি অ্যাকচুয়ালি আমি চালাই না, ওটা মানে ফ্যামিলির জন্য এটাতেই আর কি। দুনিয়ার সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ হলো এটা।
যে আমি আবার রিয়েল আইডি চালাই না, ওটা ফ্যামিলির জন্য, আমি এটা ফেক আইডি চালাই বা একটা মাল্টিপল একটা সেকেন্ড আইডি চালাই। দুনিয়ার সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ হলো এটা। এরপর মানে কেমন জানি একটু লাগলো, এরপর মনে হলো যে থাক জাগা। তো পরে নর্মালি আর কি কথাবার্তা, হাই হ্যালো এরকম, কেমন আছো এরকম কথাবার্তা হয়েছে। এরপর মাঝখানে দেখা হয় নাই, এই 3 দিন টানা 2 দিন টানা দেখা হওয়ার পর এরপর আর দেখা হয় নাই। এরপর আমি আস্তে আস্তে মানে একটু ইগনোর করা শুরু করছি। ইগনোর করার পর ও আর কি আমাকে একদিন বলে কি যে চলো আমরা কোথাও মানে একটু ঘুরতে যাই, এখানে যাই ওখানে যাই। আমি বলছি যে আপনি তো ঘুরতে নেওয়ার নাম করে বারবার আপনার রুফটপে বা বাসা অফিসে নিয়ে যান, আমি এসবে অভ্যস্ত না, এরকম করে বলে। তো এরপর যখন এটা শুনছে ও না, তখন আর ডিরেক্ট মানে বলা শুরু করছে যে আমি আপনাকে পছন্দ করি, আসলে আপনাকে অনেকই ভালোবেসে ফেলছি, আমি কিভাবে বলবো, মানে এরকম টাইপের কথাবার্তায় চলে আসছে। তখন ও মানে যখন ও বুঝতে পারছে যে আমি একটু হয়ে যাইতেছি, তখন ও এসব কথাবার্তা, এর আগে কিন্তু বলে নাই যে ও আমাকে পছন্দ করে বা কিছু। এর আগে এরকম কিছুই বলে নাই। কিন্তু যখন আমি বললাম যে আপনি তো ঘুরতে নেওয়ার জন্য খালি বাসায় এরকম করে নিয়ে যান, আমার কেমন জানি লাগে, জিনিসটা কেমন যেন। তো তখনও এরকম, তো টানা 2 দিন 3 দিন এরকম আই লাভ ইউ বলছে হ্যান ত্যান। তো আমি পরে একটু ঠিক আছে আর এক দুইবার দেখা করি নর্মালি। এরপরও নর্মালি আর কি বাহিরেই, তখন আশেপাশে মানে বাসার আশেপাশে আর কি ক্যাফে রেস্টুরেন্টে দেখা হয়েছে। 2বারই ওর সাথে ইফতার করতে পারিছিলাম, টানা না, মানে 1 দিন 2 দিন পর নর্মালি দেখা হয়েছে। এরপর রোজার শেষ আমিও কলেজে ভর্তি হইলাম, মানে আমার কলেজের আসলো, রেজাল্ট দিল, কলেজে ভর্তি হলাম, ক্লাস শুরু হইতেছে এরকম। আমিও আমার অফিস টাইমও বদলাই ফেলছি আমার ক্লাস অনুযায়ী। তা আমার কাছে হইতেছে কি যে আমার টাইমই পাচ্ছি না। আমি কলেজ থেকে এসে অফিস করতেছি, অফিসে বাসায় এসে মনে করেন 5টা বাজে বা 6টা বাজে বাসায় আসতেছি, বাসায় এসে একদম কাহিল, এরকম একটা অবস্থা। তো আর প্রেম করার টাইম নেই। হ্যাঁ না এরকম। তো পরে তো দেখতেছি যে না আমি টাইম দিতেছি না। তো এরপর ও আর কি বাসার নিচে মানে আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার বিকাশ নাম্বার কি, হ্যান ত্যান কি, এগুলা জিজ্ঞেস করে। তো আমি বলছি যে কেন? না তোমার জন্য না, আমার এটা কিনতে মন চাইতেছে, ওটা কিনতে মন চাইতেছে, তোমার আমি তো জানি না তোমার পছন্দ, তোমাকে টাকা পাঠাই তুমি কিনো। আমি বলছি যে আমার কোনো বিকাশ অ্যাকাউন্টও নাই, আর আমি আপনার থেকে টাকাও নিব না, কারণ 2-3 দিনের মধ্যে আপনি আমাকে গিফট দেওয়ার প্রয়োজন নাই আমার। আবার আমাকে বলতেছে, মানে এর আগেও 2-1বার যখন মানে আমি একটু ইগনোর করা শুরু করি, তখন বলে কি তোমাকে ঈদের শপিং করাই দেই একটু, এরকম টাইপ। ভাবছি যে আমার কি বাপ মা নাই, আমার ঈদের শপিং আপনি কেন করাই দেবেন, এরকম কথাবার্তা। ঠিক আছে গেল, আমি ওর থেকে কখনোই মানে কোনো কিছু নেই। রিলেশনশিপ হয় নাই, মানে হি জাস্ট প্রপোজড, ও প্রপোজটা করছে এন্ড আপনি জাস্ট একটা স্টল মোডে আছেন যে ঠিক আছে আমি ডিসাইড করব পরে। আমি ওভাবে বলছি যে হ্যাঁ আমিও তোমাকে লাইক করি, বাট এখনো দেখি সম্পর্কে যাওয়া যাবে কিনা। আচ্ছা এরকম একটা, বাট ভিতরে আমি ওকে পছন্দ করতেছি। ঠিক আছে এরপর গেল, পরে অনেক মেলা দিন পরে আর কি, ঈদের কয়েকদিন পর আর কি ওর সাথে আমার দেখা হয়। এটা হইলো মানে একটু এক্সট্রিম পর্যায়ে দেখা, যেখানে ও আমাকে ডিরেক্ট বাসায় নিয়ে যায়। আমাকে বলে যে চলো আমার অফিসে গিয়ে বসে, আমার অফিসে আপাতত মানে তেমন লোকজন নাই, আমার অফিসে গিয়ে বসি, তুমি যদি বিশ্বাস করো তাহলে কখনোই লোকজন থাকে না। এটা কিরকম একটা তো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, বাট দেখো তুমি কি মনে করতেছো আমি জানি না, বাট আমরা গিয়ে শুধু আমি বসবই বা তুই একটা কথা বলে আমি চলে আসবো, এর বেশি কিছু না, আমি তোমায় কিন্তু বিশ্বাস করে যাইতেছি, এরকম করে কথাবার্তা বলে মনে হচ্ছে যে তুমি আমাকে বিশ্বাস। এখন অনেকে বলতে পারে যে আপনি কেন বিশ্বাস করে গেলেন, বাট কথা হলো আমি ওর সাথে যতটুকু কথা বলছি, হ্যাঁ মানে কনভারসেশন যতটুকু হয়েছে, ওটাতে আমি কনভিন্স অলরেডি ওর প্রতি যে এই লোকটা যদি আমি না বলি তাহলে নাটা অ্যাকসেপ্টেড হবে আর কি। হ্যাঁ এরকম নাটা অ্যাকসেপ্টেড হবে। আর সবচেয়ে বড় কথা যে যদি আমাদের মানে আমি যদি যাই, আমাদের মধ্যে যদি কিছু হয়ও তো অতটুকুই হবে, মানে আমি যতটুকু চিন্তা করেছি যে হ্যাঁ মেকআউট পর্যন্তই হবে, এর বেশি এক্সট্রিম কিছু যাবে না। ঠিক আছে এরকম টাইপের যে হ্যাঁ হইলেও সমস্যা নাই আমার মধ্যে আছে, কারণ আমি তখন ভাবছি আচ্ছা ঠিক আছে ওই দিনটা আমি ওকে অ্যাকসেপ্ট করবো, এইটা নিয়ে আমি গেছি ওর দিকে। ঠিক আছে গেলাম, সেদিন ওর সাথে মানে 2-1টা কথাবার্তা বললাম, বলে ও এরকম কনভিন্স করলো যে দেখো তোমাকে আমি বাসায় একা পেয়েও আমি তোমাকে কিছু করিনি। হাতটাও পর্যন্ত ধরে নাই আমাকে, এমন একটা ডিসেন্ট ভাব, এমন একটা লজ্জা দেখাইছে যে ও মানে আমার দিকে তাকাইতেই পারতেছে না, এরকম টাইপের।
সেদিন আমরা জাস্ট গল্প টল্প করলাম, এমনি নর্মালি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে চলে আসছি। এরপরে তো আমি কনভিন্স একেবারে। দিস ইজ দ্য ফেজ অফ গেইনিং ট্রাস্ট। গেইনিং ট্রাস্ট, ঠিক আছে, এটা বেসিক্যালি যারা দেখবে পরবর্তী ভিডিওটা তাদের জন্য একটা এটা একটা ফেজ থাকে, ঠিক আছে। এটা ফার্স্ট ফেজে তোমার ট্রাস্ট গেইন করার চেষ্টা করবে আর যে কোনো এটা তো মানুষ। একা আমি না, এই লোকটা যে আরো কত মেয়েকে ফাঁসাইছে এটা না, এটা তো আমি একা না। আমি তো মনে করতেছি আমার সাথে একাই আমি মনে হয় একমাত্র। যাই হোক, তো ঠিক আছে। তো 2 দিন, একদিনই যে নর্মালি ওর বাসায় বসলাম, ও কিছু করলো না। পরের কয়েকদিন পরও ওর বাসায় গেলাম, সেদিনও কিছু হয়নি, নর্মালি খাওয়া। এর পরের দিন মানে লাস্ট আরেকবার গেলাম ওর বাসায় নর্মালি, তখন আমার কাছে নর্মাল হয়ে গেছে, ঠিক আছে তোমার বাসায়। এরপর মাঝখানে মনে হয়েছে যে তোমার অফিসে কেন কখনো লোকজন থাকে না, তুমি যে ও কিন্তু আমাকে প্রত্যেকদিনই বলে যে আসো আসো, আমি তো প্রত্যেকদিন যাই না, মানে একটা টাইম আছে যে না আজকে আমি টায়ার্ড, অথবা আজকে আমার কলেজ আছে, আজকে আমার অফিস আছে। তো আমি ভাবলাম যে প্রত্যেকদিনই কিন্তু জিজ্ঞেস করতেছে যে আসো, প্রতিদিনই বলে বাসায় যাওয়ার জন্য, প্রত্যেকদিনই কিন্তু জিজ্ঞেস করতেছে। তার মানে প্রত্যেকদিনই ওর অফিসে কিছু নাই, ওর অফিসে কেউ নাই প্রত্যেকদিনই। পরেও বলে কি যে আসলে আমি এটা পরের দিন যখন গেছি ওর বাসায়, পরে আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে বলো এটা তোমার অফিস, তোমার অফিসে কেন বেডরুমস, আর তোমার অফিসে কেন কোনো মানুষজনই থাকে না, অফিস সেটআপ নাই? অফিসও সেটআপ নাই। তো পরে বলে কি আসলে এটা আগে আমার অফিস ছিল, এখন আমি এখানে আমি নিজে থাকার জন্য আমি আর কি জিনিসপত্র শিফট করতেছি, আমার বাসায় জয়েন্ট ফ্যামিলি, তো এই জন্য আমরা আর কি এত রুমস আর এত জিনিসপত্র আপাতত এখনো কিছুই হয় না, দেখো না এখনো এটা আনি নাই ওটা আনি নাই। রুমস গুলো মানে এরকম যে তোমার ফার্নিচার আছে, বাস কোনো মানে নর্মালি থাকার মতন মানুষ যে থাকে ওখানে ওরকম কোনো জিনিসপত্র নেই, কিন্তু জিনিসপত্র আছে, মানে ওয়ার্ড্রপস, খাট, টিভি এগুলো আছে, কিন্তু খাওয়ার জন্য ফ্রিজের মধ্যে খাবার নাই, রান্না ঘরে কোনো হাঁড়ি পাতিল নাই, এরকম টাইপের। আচ্ছা ঠিক আছে, আসলে তাহলে এতগুলা বেডরুম কেন ছিল একটু বলেন, যে এতগুলা বেডরুম কেন ছিল? ওইটা বললো যে জয়েন্ট ফ্যামিলি থাকে, ওর জয়েন্ট ফ্যামিলি। অ্যাকচুয়াল কি এটা তো মানে একটা ফেক, এটা তো বোঝাই যাচ্ছে সেটা ফেক কথা। অ্যাকচুয়ালি ওখানেও যা করে ওইটা হলো বিজনেস, যেটা আসলে এটা ওর বিজনেস, মানে এটা মানে অফিসই বলা যায় বিজনেস। সেটা হলো যে নর্মালি কাপলসরা, যেমন কাপলসরা কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একটা রুম নেয়, ঠিক আছে। এই পারপাসে মূলত ওর এই বাসাটা পুরাটা মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 2000 টাকা নিচ্ছে। এটা কাপলসদের থেকেও নেয়। দিস ইজ লাইক এটা হোটেলস রুমের মতো, হোটেল রুমের মতন। এর যেটা কি মানে এটা মূলত যে বিএনবি আছে না, এগুলোর মতন, এয়ারবিএনবির মতন করছে। এটা আমি আগে জানি না, এটা তো পরে জানতে পারছি যখন একেবারে ওর আসল রূপ বের হয়েছে। তো ঠিক আছে, এরপর যেদিন এটাও মানে বললো যে হ্যাঁ ঠিক আছে এটা ওর বাসা, মূলত অফিস ছিল আগে। সেদিন ও ওর সাথে আমাকে না বলেই ও ড্রিঙ্কস নিয়ে আসছে। তো আমাকে বলে যে ডিরেক্ট বোতল নিয়ে আসতো। পরে আমাকে বলে যে তুমি কি ড্রিঙ্কস করো? আমি যে আমি ড্রিঙ্কস স্মোক কিছুই করি না, আর তুমি করো সেটাও তো তুমি আমাকে বলো নাই প্রথমে। সে যে তোমার সাথে তো ওরকম কথা হয় না, হুট করি তো বলা যায় না, আমি মাঝে মধ্যে করি আর কি এরকম, তুমি যদি না করো তাহলে করবো না আমরা। আমি বলছি যে ঠিক আছে মানে আমার কোনো সমস্যা নেই, আমি না করলেই ঠিক আছে, তোমার লাইফ। তো আমি ওরকম কোনো প্যারা নিই না, চিলি ছিলাম। পরে ও করলো, করে বলো যে তুমি একটু ট্রাই করো। আমি বলছি যে না, আমি ট্রাই করলে পরে আমি পাস আউট করে ফেলবো, আমি বাসায় যাইতে হবে, আমি এখন করবো না কিছু। তো বললো যে না না সমস্যা নাই, করো করো করে সেদিন আমি এক গ্লাস মেবি 1-2 গ্লাস অল্প অল্প করে মানে মিক্সড করে খাইছি, ঠিক আছে। তখন আমি নর্মাল মানে আমি তখন মানে চলতে ফেরার মতন আর কি অবস্থা ছিল, মানে থাকে না ওই ইয়ার ঝিমঝিম ভাবটা আসে নাই, ঠিক আছে, নর্মাল ছিলাম, ঠিক আছে। গেলাম পরে মানে আড্ডা দিয়ে আর কি, ওর সাথে আড্ডা দিয়ে খেয়ে দিয়ে চলে আসছে, ঠিক আছে। এরপরে আবার কিছুদিন গ্যাপ, এমনি নর্মালি তখন মন তো বাসায় যাইতেছেন, ড্রিঙ্ক করতেছেন, লাইক আপনাদের মধ্যে কোনো ফিজিক্যাল এসকেলেশন হয় নাই? না তখন পর্যন্ত হয় নাই। এই যে নেক্সট আবার যখন যেদিন ড্রিঙ্ক করছি, মানে লাস্ট মানে মনে করেন আজকে করলাম, আজকের কয়েকদিন পর আবার মানে সে যাইতে বলছে, গেছি। এর পরের দিন মানে অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করা, এবং অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করার পর আমাদের যেটা হয় যে আমাদের মেকআউট টেকআউট হয়, সবই হয়। হওয়ার সাথে সাথে ও আর কি ওই একদম এক্সট্রিম ইন্টিমেট পর্যায়ে যাইতে চায়।
তো তখন আমি মানে আমার আমার মাথা চলতেছে বাট আমার হাত পা চলতেছে না। তখন আমি চোখ বন্ধ করে আমি জাস্ট বলছি যে না আর অলরেডি একদম ড্রাঙ্ক, একদম হ্যাঁ ড্রাঙ্ক। একদম, ও ইচ্ছা করেই বেশি করে খাওয়াইছে। আর আমি তো তখন আমার লিমিটেশন জানি না, বা আমি তো এটা কখনো খাই নাই, আমি জানি না যে আমার কতটুকু। আমি যেহেতু প্রথমবার একবার খাইছি তখন আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, অতটা আমার খারাপ লাগে নাই। তো আমি, ও যা বলছে আমি নর্মালি তাই করছি, ঠিক আছে। তো সেদিনও অতিরিক্ত পরিমাণে খাওয়ায়, এরপরও আমার সাথে মানে এক্সট্রিম পর্যায়ে যাইতে চাইছে, মানে জোর করে প্লিজ প্লিজ, মানে জোরও করতেছে আবার বলতেছে প্লিজ প্লিজ প্লিজ, আসলে আমার অনেক সমস্যা প্লিজ হইতেছে। বলে বলে। হ্যাঁ, মানে একটা ম্যানিপুলেটিভ একটা ইয়া আছে না। তা আমি এর মাঝখানে কিন্তু আমি হ্যাঁ বলে দিছি ওকে ফোনের মধ্যে, মানে যে আমিও তোমাকে লাইক করি, আমার একটা রিলেশনশিপে যাইতে পারি, এরকম মানে ফোনের মধ্যে আমাদের এরকম কথা হয়ে গেছে। মানে আপাতত আমরা মানে একটা এস্টাবলিশ রিলেশনশিপে আছি। রিলেশনশিপে অবশ্যই চলে আসছেন এটা। হ্যাঁ, এখন আমরা একটা রিলেশনশিপে আছি। ও আর কি, ও বেশি আর কি ইয়া করতো, মানে বেশি আই লাভ ইউ, আমি তোমাকে বেশি পছন্দ করি আসলে, এরকম ও বেশি করতো। আমি নর্মালি ছিলাম, আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে আমিও তোমাকে লাইক করি। ভিতর ভিতর আমিও ওকে লাইক করতাম, কিন্তু আমি ওকে ওভাবে বুঝাই নাই। তো ওর পছন্দ করতাম কিন্তু লাইক এক্সপ্রেস করি নাই হ্যাঁ এতটা। এক্সপ্রেস করি নাই অতটা, বাট ওর এক্সপ্রেসনেস দেখে আমার মনে হচ্ছে যে আসলে মনে হচ্ছে এটা আমাকে পছন্দ করে, আসলে মানে ভালোবাসে। তো এই যে এই মাঝখানে যে এক্সট্রিম পর্যায়েও যাইতে চাইছে, তো আমি পরে অনেক না টা করেও আমাদের হয়ে গেছে, ঠিক আছে, এক পর্যায়ে কিছুক্ষণের জন্য হলেও হয়ে গেছে, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। না এটা অবভিয়াস, এটা অবভিয়াস, এটা এটা হওয়াটাই অবভিয়াস, না হওয়াটা বরং একটু অকওয়ার্ড ক্রিয়েট করে। কারণ বেসিক্যালি ড্রাঙ্ক, দুজনেই ড্রাঙ্ক, দুজনেই অ্যালোন, দুজনেই অ্যাডাল্ট এন্ড একদম আমাদের থাকে না যে আমাদের এজ যেটা আছে, তাকে না পিক এজ, যেটা কি বলে, এটা আমার ওয়ার্ড ভুলে গেছি আমি, এটা আমাদের অ্যাডাল্টহুডের পিক এজ যেটা থাকে ওই এজের মধ্যে, তো এটা হওয়াটাই নরমাল। হ্যাঁ, তো এক পর্যায়ে হয়ে গেছে। তো আমার কাছে জিনিসটা খারাপও লাগেনি আবার ভালোও লাগেনি, কারণ আমি এইভাবে জিনিসটা চাই নাই। অবভিয়াসলি আমার তো মেন্টালি একটা প্রিপেয়ার থাকে না, যে আমি জানতেছি যে আমার সাথে আর হবে, বা আমার সাথে এরকম একটা ইয়ে হবে, মেন্টালি আমার প্রিপারেশন ছিল না, এর জন্য খারাপ লাগতেছিল। আবার ভালো লাগতেছিল যে এই মানুষটাকে আমি পছন্দ করি, আর ওই মানুষটাও আমাকে পছন্দ করে, এটা আমি জানি। কাইন্ড অফ মিক্সড ফিলিং। এরকম একটা মিক্সড ফিলিং, ঠিক আছে। কিন্তু তবুও আমার কি কেমন যেন, মানে যেহেতু প্রথমবার হয়েছে আমার কাছে জিনিসটা কেমন জানি লাগতেছিল। তো আমি ওর সাথে একটু কথা কমাই দিছি। মানে আমি একটু রাগ রাগ ভাব নিয়েছি যে আমার জিনিসটা পছন্দ হয় না, অ্যাটলিস্ট যেন ও অন্য টাইম করলেও যেন ওর অন্য টাইম মানে একটু সতর্ক থাকে। তো আমার সাথে সরি টরি বলছে, ইয়া করছে। তো পরে পরে আমাদের অনেক দিন মানে দেখা হয় নাই, 7-8 দিনের মতন দেখা হয় নাই। ডিরেক্ট মানে অনেক কল দিতেছে, ইয়া করতেছে, আমি ইগনোর করতেছি। তো একটা পর্যায়ে ফোন ধরছি, তো ধরে বলছি যে দেখো আমি সরি, যা হয়েছে হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন এটা আসে যে আপনি যখন ড্রিঙ্ক করে বাসায় আসছেন, তো বাসার যে ফ্যামিলি মেম্বার আছে আপনার ফ্যামিলিতে অবশ্যই ভাই বোন বাবা মা আর আছে, তাই না? তারা মানে কখনো এটা নিয়ে কোশ্চেন রেজ করতেন, তারা বুঝতে পারতো না যে বুঝতে পারতো না বলতে, এটা পরে বুঝতে পারছে কেমন ভাবে, তাও মানে এক্সট্রিম পর্যায়ে আমি গেছি কিনা ওটা বুঝতে পারি, যে কখন আমি ড্রিঙ্কস করছি বা মদ খাইছি বা গাঁজা খাইছি, এগুলো কখনো বুঝতে পারি না। আমি স্মোককে বাসায় ধরা খাইছিলাম। এটাও মাঝখানে, হ্যাঁ মাঝখানে এটা নিয়ে একটা ঝামেলা, যে কিভাবে আমি এত ড্রিঙ্ক করার পরও কিভাবে বাসায় সুস্থভাবে গেছি। হ্যাঁ, এখান থেকে মূলত স্টার্ট হয়েছে জিনিসগুলো, এই দিন থেকেই আসল মানে স্টার্ট। ড্রাঙ্ক হওয়ার পরে বাসায় গেলে তো ডেফিনেটলি আমি ধরা খাই যাবো, বাবা দেখে বুঝে ফেলবে না। প্রথমবার এত ড্রিঙ্কস করছি আমি, মানে আমাদের ইন্টিমেট হওয়ার পর আমি সমানে বমি করতেছি। বমি করার পরও আমার ঝিমনেসটা কমতেছে না। হ্যাঁ, ঝিমটা কমতেছে না। তো ও বলে কি যে আচ্ছা শোনো, তুমি, আমি বসে আছি ঠিক আছে, কিন্তু আমি উঠতে পারতেছি না, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি জাস্ট চোখ বন্ধ করে বসে আছি, এরকম একটা অবস্থা। তখন বাজতেছে মনে করেন 8:30 9টা, আমার বাসা থেকে ফোন দিতেছে যে তুমি তো অনেকক্ষণ আগে বের হইছো, কই আসতেছো না। যার পরে আমি ফোন জাস্ট ধরে আর কি বলছি যে আমি একটা ফ্রেন্ডের সাথে আসতেছি, একটু দেরি হবে। পরে আমি বলছি যে আম্মু বলছি যে যেমনি হোক 9:30 10টার আগে বাসায় আসো, যেন 10টা না বাজে। আমি বলছি যে আমি আসতেছি, একটু শরীর খারাপ হয়ে গেছিল, আসতেছি বলে বাসায় বুঝাইলাম। তো ও বললো যে, আমি বললাম যে আমি এভাবে যাইতেই পারবো না, আমার বাপ মা বুঝে যাবে, একে তো অনেক আগে বের হয়েছি। এরপর বলছে আবার অসুস্থ, হুট করে কি অসুস্থ এগুলো বললে ওরা ডিরেক্ট বুঝে যাবে। আমার বাসায় তো মানে এরকম না যে সবাই বোকা শোকা, সবাই চালাক আছে, দেখলেই বোঝা যায় যে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে বাইরে গেছে অনেকক্ষণ, কি করে আসতে পারে। বা বমি, বাসায় যদি আমি বমি টমি করি তাহলে তো ডিরেক্ট বুঝে যাবে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা উপায় আছে। তো আমার বয়ফ্রেন্ড তখন আমাকে বলতেছে কি উপায়, আমার কাছে একটা মেডিসিন আছে, একটা পিল আছে, তুমি ওটা যদি নাও তাহলে তুমি পুরোপুরি একদম সুস্থ হয়ে যাবা। আমি তো ভাবছি ওষুধ মানে খাওয়ার ওষুধ, পানি দিয়ে যেটা খায়। তো
ও বললো যে তুমি একটু ওয়েট করো। তো ও আর ওই রুম থেকে অন্য রুম থেকে আনছে, এনে আমাকে বলছে যে এটা এভাবে প্রসেসিং। ও ফয়েল বের করতেছে, টাকা বের করতেছে, এগুলো বেরোচ্ছে, আমি তো কিছুই দেখতেছি না। আমি অ্যালুমিনিয়াম ফয়েল গুলা। হ্যাঁ হ্যাঁ, অ্যালুমিনিয়াম ফয়েল। পরে আমি সত্যি বলি, আমি সত্যি জানি না, জানতাম না যে ইয়াবা কিভাবে নেয় বা এটা। আচ্ছা, ওটা ইয়াবা ছিল, ওকে, হ্যাঁ, হ্যাঁ। ওটা ইয়াবা ছিল। তো হচ্ছে যে এটা নিলে তোমার কি হবে, তুমি মানে তোমার যে ঝিম ভাবটা এটা চলে যাবে, উল্টা তুমি আরো মানে আরো সুস্থ ফিল করবা, তুমি উত্তেজিত হয়ে যাবে, মানে উত্তেজিত বললে তুমি একদম নর্মাল ফুরফুরা হয়ে যাবা। তা ও আমাকে এটা বলে না যেটা ইয়াবা, ও আমাকে বলছে যে এটা গুটি। তো আমি গুটি নাম শোনার না, পরে আমি একটা ডাউট জীবনেও কনসার্ন শুনি না। হলো যে এটা কেমন ওষুধের নাম। হ্যাঁ, আমি বলছি যে এটা কেমন ওষুধের নাম, বলছি যে এটাকে এটা নামেও বলে, এটা আরো নাম আছে কিন্তু এটাকে এটা নামেও বলে। আমি বলছি যে ঠিক আছে ভাই দাও, আমি বলছি যে পানি দাও আমি খাই, এরকম বলছি ওকে। তো বলছি এটা পানি দিয়ে খাইতে হয় না, এটা এরকম প্রসেসিং। আমাকে দেখাইলো। আমি সেটা কিরকম প্রসেসিং, এটা তো কি দেখে মনে হচ্ছে গুঁড়া নেশা। গুঁড়া করে খায়? না না, গুড়া গুড়া, ও বলছিল ফার্স্টে গুড়া গুড়া করে খাবো কিনা। আমি বলছি যে যেভাবেই তোমার সুবিধা। আমি বলছি যে আচ্ছা দেখো, গুড়া গুড়া করে খাইলে তো মানে প্রবলেম, তুমি আমি যেটা বলতেছি ওভাবে খাও, মানে যেমন নর্মালি ইয়াবা খায় ওরকম আর কি খাইতে বলছে। আমি বলছি এটা তো তোমার নেশার মতন লাগতেছে। পরে বলছি যে এটা নেশা হইলো, মানে এটা আমাকে বলে কি যে এটা নেশা হইলো, এটা তোমার নেশার ইফেক্ট দিবে না, ঠিক আছে, এটা সেফ আচ্ছা, আমাকে বলে। নেশা মানে যেটা মানে বেসিক মানে আমার ধারণার লজিক আর কি, একটা নেশা একটা নেশা কাটায় দিবে, হ্যাঁ নেশা নেশা এরকম, কাটাকাটি। হ্যাঁ এটা, হ্যাঁ এরকমই বলতে পারি। আমি বলি যেমন হিরোইন হুম অথবা হুম মদ, এগুলো যেমন আপনাকে ঝিম করে তোলে না, ইয়াবা হুম জিনিসটা কি, ইয়াবা, কোকেন, আইস, এগুলো হলো আপনাকে মানে উত্তেজিত করবে। আপনি বেশি কথা বলবেন, আপনি বেশি বুঝবেন, আপনার মাথা আর কি ইয়া বেশি চলবে এরকম। এগুলো কিন্তু মূলত আর্মিদেরকে দেওয়া হতো, এই যে ইয়াবা মূলত এটা আর্মিদেরকে দেওয়া হতো যাতে ওরা না ঘুমায় না খেয়ে আর কি ফাইট করতে পারে। এরপর এটা এই থেকে এটা কিন্তু নেশা হয়ে আসছে আমাদের দেশে। আপনি যে কোনো সাইকোলজিস্ট বা থেরাপিস্টের কাছে যাই বলবেন যে হিরোইনের থেকেও বড় নেশা হলো ইয়াবার নেশা। হ্যাঁ, হুম এত খারাপ এই জিনিসটা, কারণ এটা আপনাকে ঘুম 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 দিবে না অথবা আপনাকে ঝিম করে ফেলবে না। এগুলো করলে তো মানুষ অ্যাটলিস্ট রেস্ট নিতেছে, আপনাকে এটা ঘুমাইতে দিতেছে না, খাইতে দিতেছে না, আপনি খালি ধরফর ধরফর করতেছেন, কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন, কোনো না যে কাজ অপ্রয়োজনীয় সে কাজ করতেছেন, অতিরিক্ত কথা বলতেছেন, অতিরিক্ত কথা বলতে আপনি বেশি শেয়ার করে ফেলতেছেন মানুষের কাছে, এরকম একটা জিনিস। তো এটা তো আমি জানতাম না বা আমি বুঝিও না। তো সেদিন খাওয়ার পর আমি জাস্ট নর্মাল হয়েছি, আমার কোনো ফিলিংসই হয় না এটা কি জিনিস বা কোনো কিছু, আমার কোনো কিছুই ফিলিং হয় না। আমি জাস্ট নর্মাল হয়েছি, নর্মাল হয়ে বাসায় গেছি, আম্মুকে বলছি যে এই ফ্রেন্ডের বাসায় গেছিলাম, আম্মু রান্না করছিল খাইতে, মানে আমার ফ্রেন্ডের আম্মু রান্না করছিল খাওয়াই পাঠাইছে, হ্যান ত্যান বলে আর কি বাসায় মূলত সেভ করছি। এরপর এটা করার পর অনেকদিন ওর সাথে কথা হয় নাই ঠিক মতন, মানে হাই হ্যালো হয়েছে, আমি ইগনোর করতেছি এরকম, যে আমার মন মেজাজ ভালো না। হুম মন মেজাজ ভালো না, জিনিসটা আমি যেরকম চাইছি এরকম হয় না, এরকম আর কি বুঝা। হুম ও মাঝখানে অনেক সরি টরি বলতে বলতে এরপর আমাদের নর্মালি কথা আবার শুরু হয়েছে। আমার নর্মালি কথা শুনছে, ও বলছে যে আবার দেখা করবে হ্যান ত্যান। তো এরপর আবার নর্মালি আমাদের দেখা হয়, বাহিরে দেখা হয়, এরপর কোনো ইয়া হয় না, এরকম দুই একবার বাহিরে দেখা হয়েছে। বাইরে দেখা হওয়ার পর একদিন ও আমাকে টেক্সট দেয়, বলে কি হুট করে, মানে দুপুরের দিকে, যেটা কখনোই আমাদের মানে মিট করার টাইম না, কারণ আমি এই টাইমে কলেজে থাকি অথবা এই হুম টাইমে আমি আমার জবে থাকি। তো ও আমাকে হুট করে একদিন দুপুরবেলা বলে কি যে দেখো, তুমি কি ফ্রি আছো আমাকে বলে। আমি বলছি যে আপাতত তো আমি জবে আছি, কেন? বলছি যে তুমি একটু লিভ নিতে পারবা আজকের জন্য, আজকের জন্য লিভ নিলে ভালো হয়। আমি বলছি যে কেন? এর মাঝখানে কিন্তু আমাদের আর কোনো ইন্টিমেসি হয় না বা কোনো কিছুই হয় না, ওই লাস্টে। হুম এরপর এমনি হুম দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা বাট হয়েছে। এমনিতে মানে ড্রিঙ্কে তো বেশ কয়েকটা সেশন গেছে, বেশ কয়েকবার আপনারা একসাথে ড্রিঙ্ক করছেন, হুম বাসায় হুম গেছেন হুম হুম ওরকম মাল্টিপল গেছে, টাইমস, দুই ওকে। একবার আমরা তিন চারবার এরকম ড্রিঙ্কস করছে, আমাদের আর প্যারা হয় না। হুম বাট আমি দেখছি যে আমি ড্রিঙ্কস অত নিতে পারি না, অথবা নিলেও আমি বেশি নেই না, বা আমার বাসায় সমস্যা হুম হবে দেখে। তো ওরকম করে আর আমাকে ডাকতো না ড্রিঙ্কস এর জন্য স্পেসিফিকলি। তো হুম এরপর আমাকে একদিন বলে এরকম দুপুরের টাইমে যে তুমি কি একটু লিভ নিতে পারবে অফিস থেকে, বা আমি কি তোমার অফিসের সামনে আসবো। আমি বললাম যে কেন, কি হয়েছে? বলছি যে আমি না গুটি আনছি। হ্যাঁ, আমি বলছি যে গুটি কি? তো পরে ও বলে কি যে ওই যে ওই দিন যেটা খাইলা। বলছি যে পরে কি তুমি কি এটা আরেকবার খাওয়া? ওই দিন তো কিছু বুঝো নাই কিরকম লাগছে। হুম আমি বলছি যে আমি তো কখনো ওইভাবে ট্রাই করি নাই, আমি এই মুহূর্তেও জানি না, আমি এমন গাধা যে আমি এই মুহূর্তেও জানি না যেটাই খাবা।
আচ্ছা তখন ভাবতেছেন যে একটা ট্যাবলেট, বাট এতটুকু তো বুঝতে পারছেন যে লাইক এটা একটা সেন্সেশন দেয়, একটা লাইক নেশার মতো। হ্যাঁ এটাই বুঝতে পারছি যে এটা একটা নেশা টাইপ কিছু, কিন্তু মানে ও বলতেছে যে এটা আর কি ওরকম না, তোমাকে খারাপ ফিল করাবে না, সো এটা তোমার জন্য ভালো, আমাকে বলতেছে। ঠিক আছে, তা বললাম আমিও যেহেতু দেখলাম যে হ্যাঁ ড্রিঙ্কস তো আমাকে জিম করে ফেলে, কিন্তু এটা তো আমাকে আরো নর্মাল করছে, তাহলে আমার বাসায় হয়তো বা করলে আমার হয়তো বা বাসায় বুঝবে না। তো আমার মধ্যে একটা মানে একটা কিউরিওসিটি থাকে না, যে আসলে জিনিসটা ফিল নেই ওই দিন ঠিক মতন, তখন তো প্যারা ছিল, আচ্ছা করে দেখি একবার। হ্যাঁ এরকম মানে এই বয়সটা খারাপ, 17-18 কিন্তু ওই বয়সটা বলেন না খারাপ, যে সব কিউরিওসিটির মাথায় মানুষ কি কি করে ফেলে। তখন মানুষের কিউরিওসিটি বেশি থাকে, তখন হরমোনাল রাশ বেশি থাকে, সবকিছু একটু কালারফুল লাগে। আমার আশেপাশে সবসময় কি হয়েছে, সব সময় ভালো স্টুডেন্টরা বা ভালো ইয়ারা ছিল, তো আমি তো কখনো এসব বিষয়ে করি না। আমি বড়চর করতে পারলেও সবচেয়ে বড় চর মানে আমার ফ্রেন্ডের সাথে স্মোক করছি, এর থেকে বেশি আর কিছু করি নাই, বা একবারই ট্রাই করছি এরকম। তো এগুলো আমার কাছে নতুন জিনিস, তো আরেক ছেলের কাছে মানে ও যেরকম আমাকে ট্রিট করতো অথবা ও জিনিসপত্র দেখাইতো, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। ইন্টারেস্টিং লাগতো বিষয়টা আমার কাছে। এটা তো এটা অবভিয়াস যে আপনার অবশ্যই ভালো লাগতেছে, কারণ ডেফিনেটলি প্লেজার যেখানে পাবো না সেখানে তো যাবো না। হ্যাঁ, আর এর মাঝে হয়েছে কি, আমি খুব প্যারা নিতাম আমার ফ্যামিলি এগুলো নিয়ে, যেহেতু আমার বাবার জব নাই, আমি জব করতেছি, এরপর বাসায় একটা মানে কেমন জানি একটা প্যারা দিত, তো আমি সবসময় চাইতাম যে আমি বাসা থেকে দূরে থাকি। একটু জানি, একটু ফ্যামিলি সম্পর্কে জানি। আপনার বাসায় বাবা আছে, মা আছে, ভাই বোন? মা আছে এবং আমরা 4 ভাই বোন, আমি সহ, আমার বড় বোন, আমি, এরপর আমার ছোট ভাই, এরপর একদম আমার একটা ছোট ভাই আছে। আচ্ছা ঠিক আছে। আপনার বাবা যদি মানে জব না করে, আপনার আম্মু জব করে? না, আমার মাও একদম জব করে না, মানে তাহলে ফ্যামিলি রান করে কেমন? মানে রান করার মতন আপাতত ছিল না, মানে আপাতত এখন আব্বু একটা জব করতেছে, আমার বোন একটা জব করতো, ছেড়ে দিছে আপাতত। আর তখনকার সময়ের কথা বলতেছি, তখন যদি কেউই আসলে জব না করে, আপনার একটা এসএসসি থেকে কলেজে ভর্তি হয়েছেন মাত্র ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার, আই গেস, তখন বলি আমাদের ফ্যামিলি মানে আমাদের বাসা আর কি, আমাদের ফ্ল্যাট ছিল, মানে আমাদের নিজেদের ফ্ল্যাট, তো এই কারণে আমাদের বাড়ি ভাড়ার সমস্যাটা ছিল না। সমস্যাটা হচ্ছে আমাদের স্কুল ফিস, এই পানির বিল, হ্যান ত্যান এরকম টাইপের খাওয়া দাওয়ার প্রবলেম গুলো। তো আমি জব করতাম কল সেন্টার একটা, যেটা থেকে আমি 700 বা 600 এর মতন পাইতাম, আর পাশাপাশি 600 না 7000 বা 6000, আই গেস, সরি হ্যাঁ 7000 অথবা 6000 এর মতন পাইতাম, মানে আগে ছিল 6000, এরপর আস্তে আস্তে আর কি 7000 এ আমি বাড়াই বলছিলাম যে আমার একটু বাসার সমস্যা, তো ওরা ওটা দিছে। আর এরপর আমি পাশাপাশি টিউশনই করাইতাম, 2টা স্টুডেন্ট পড়াইতাম, একটা আমার ফ্রেন্ডের আর একটা হলো আমার পরিচিত একজনেরই বাচ্চা। তো একজন ছিল 4 এর আর একজন ছিল 6 এ, তো দুইটা মিলে আমার 5000 এর মতন, 4000 5000 এর মতন চলে আসতো, 2000 করে। তো আচ্ছা সব মিলে তারপরে ধরলাম আপনার 15k বা 14k এর মতো এরকম আসতো। মানে এটাই কি একমাত্র ইনকাম সোর্স আপনাদের টোটাল ফ্যামিলির? তখন আমাদের একমাত্র ইনকাম। আর মাছ আমার মানে আমাদের এখানে যাই হইতো কি, খালি আমাদের খাওয়া দাওয়া অথবা পানির বিল এগুলোতেই চলে যেতেছে, বা আমার ছোট ভাই বোনদের যে স্কুল ফিস বা আমার কলেজ ফিসটা এটা দেওয়া হচ্ছে না, কিন্তু এর মাঝখানে অনেক জমে যাইতেছে স্কুল ফিস এগুলা। না আমি আর বাসার মধ্যে একটা এরকম টাকা পয়সার তো প্যারা, ফাইন্যান্সিয়াল প্যারা, এরপর প্রত্যেকদিন বাসায় একটা ঝগড়া, কোনো না কোনো বিষয় নিয়ে বাপ মা ঝগড়া করতেছে, ভাই বোনের সাথে লাগতেছে, আমি বাসায় গেলে আমার সাথে লাগতেছে, আমি বাইরে থাকলে আমার সাথে কল দিয়ে লাগতেছে, মানে এরকম একটা আমি চাইতাম যে আমি যতক্ষণ বাসার বাইরে থাকতে পারি, তো আমি বেশিরভাগটা আমি বাসার বাইরে, যেমন কলেজ। বাবা রেসপন্সিবিলিটি নিতে চাইতো না, মানে তার তো 4টা ছেলে মেয়ে আছে, উনি আর কি মানে উনার বিজনেসে অনেক টাকা আর কি মার খাওয়ার পর উনি মূলত এই যে ইয়াটা চলে যায়, ওনার বিজনেসের মানে ঝামেলাটা শুরু হয়, উনি 12 থেকে 13 লাখ টাকা মার খাওয়ার পর আর কি বাসায় বসে আর কোনো জব পায় না, আরেকটা জব করতো, সে ওই জব ছেড়ে বিজনেসে ঢুকছিল। ঠিক আছে, জব ছেড়ে বিজনেসে ঢুকছে, সে মূলত ইন্টারপ্রেটার মানে দুভাষে আর কি জব করতো। এটা থেকে সে আর কি বিজনেসে এত টাকা লাগায়, টাকা ঢুকে যেটা একদম পুরোপুরি টাকাটা মার যায়। পুরোপুরি টাকাটা মার যায়। এরপর তাকে আরো অনেক জবের অফার দিলেও সে জব করতে চায় না, সে বলে কি আমি জব করবো না, 20-30 হাজার টাকার জব করে কোনো লাভও নাই, হ্যান ত্যান এরকম একটা কথাবার্তা। বা তাকে যদি বলি যে সিভি বানাও, সে করতে চাইতো না। কিন্তু তার ফ্যামিলি রান করতে হবে, তার ফ্যামিলি তো চলতেছে মেয়ের টাকা দিয়ে, তাহলে কেমনে? এটা
দেখেন আমি যদি এটা বলি যে আপনার ফ্যামিলি আপনার মেয়ের টাকা দিয়ে রান করতেছেন, তাহলে এটা শুনে সে পাগল হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সে নিজেও কিছু করবে না বা সে নিজেও চেষ্টা করবে না। আমার বোন বা আমি যদি বলি যে এই জবটা করো বা এইটা ইন্টারভিউ অ্যাটলিস্ট দিয়ে আসো, 20,000 টাকা হলো, আমি 15,000 টাকা কামাইতেছি, তুমি 20,000 টাকা কামাও, অ্যাটলিস্ট চলবে তো। সে জব করবেই না, এরকম একটা সে জব করবে না। এটা নিয়েই মূলত প্রত্যেকদিন বাসায় ঝগড়া আমার মান, যে তুমি কেন বাসার জব মধ্যে কোনো করবা পিস না। নেই, আসলে ফ্যামিলিতে কোনো পিস নেই। কোনো রকমের পিস নাই। একে তো ছোট ভাই মনে করেন স্কুল ফিস বেড়ে যাচ্ছে, আমি একটা ক্যান্টনমেন্ট কলেজে পড়তেছি, আমার ফিস হলো এক একটা মানে 2300 করে, যেটা যদি আমি দেওয়া শুরু করি, মানে আমার ফিস যদি আমি কলেজে আমার টাকা দিয়ে দেওয়া শুরু করি, তাহলে বাসায় অনেক টাকা ঘাটতি পড়ে যাইতেছে। মানে এই টাকাটা আসে কি ভেঙে ভেঙে আসে, আমি তো ডিরেক্ট 15,000 টাকা পাচ্ছি না, আমি তো ভেঙে ভেঙে পাইতেছি। তো এটা নর্মালি চলেই যায়, না হয় আমার এই কাজে ওই কাজে চলে যায় আমাদের বাসার। তো মূলত বাসায় উলট পালট হয়ে রয়েছে আপাতত। এইরকম একটা অবস্থার মধ্যে মানে প্রত্যেকদিন বাসায় ঝগড়া। তো আমি সব থেকে দূরে থাকার জন্য মূলত ওই ছেলের সাথে আর কি একটু টাইম স্পেন্ড করতাম। তো একটা হ্যাঁ, এসকেপ রুটের মতো হ্যাঁ, লাগে যে আচ্ছা ঠিক এরকমই। আছে, আর আমি ওর দুনিয়ার কাছে সব মানে অশান্তি মোটামুটি থেকে একটু দূরে। আমি মোটামুটি ওর কাছে অনেক কিছুই শেয়ার করতাম যে আমার বাসায় এই প্রবলেম ওই প্রবলেম। তো আমাকে মূলত এটা নিয়েও আরো বেশি কনভিন্স করছে যে তুমি যদি এটা করো বা আমার সাথে থাকো বা আমার সাথে এটা করো ওটা করো, যে তোমার ভালো লাগবে, এরকম একটা দিত। ঠিক আছে, এই জন্য আমি আরো ওর প্রতি একটু দুর্বল হয়ে যাই, বা ওর কথা শুনতে আমার মানে 2 বার 3 বার যে মানুষ ভাবে ওইটা আর ভাবি না, এরকম একটা হুম ইয়া। আর মানে সারাদিন এত অশান্তির মধ্যে থাকি যে ওখানে গিয়ে আমার ওখানে যে গিয়ে একটু মনে হয় যে ফিজিক্যাল মানে প্লেজার, যে ড্রিঙ্ক করা, এগুলো এগুলো আমার বেশি ভালো হ্যাঁ, লাগছে এটাই তখন। আমার ভালো লাগতেছে, যে বাসায় থাকার থেকে আমার ওই জায়গায় থাকাই ভালো লাগতেছে, যতই খারাপ করতেছি না কেন, বা এরকম একটা চলে আসছিল তখন। আর এর মাঝখানে ও আমাকে অনেক টাকা দিয়ে হেল্প করতো, বাসায় যদি কোনো প্রবলেম হইতো ও আমাকে টাকা দিয়ে হেল্প করতো। বেশি টাকা দিত না, আচ্ছা, বাট যতটুকু প্রয়োজন ও শুনলে আর কি, আমি এটা চাইতাম এটা না। অ্যামাউন্ট লাইক হ্যাঁ, কত অ্যামাউন্ট একটা গেস? যেমন 2-3 হাজার টাকা দিত, যদি শুনে যে এটা 2-3 হাজার প্রবলেম টাকা ওইটা প্রবলেম দিত। আমি আচ্ছা, চাইতামও না, ও বা আমি যদি বলতাম যে আমি পরে এটা রিটার্ন করে দেবো। ভলান্টারিলি কন্ট্রিবিউট করতো, মানে নিজে থেকেই দিত? হ্যাঁ, নিজে থেকে দিত, আমি কখনো বলতাম না। আমি পরে বলতাম, আমার যখন আমি মাঝে মধ্যে আবার রিটার্নও করে দিতে চাই, যে ছোট ছোট অ্যামাউন্ট নিছি এগুলো রিটার্ন করে দিই, 500-1000 নিছি রিটার্ন করে দিই। ও ওটা নিতই না, কখনোই নিত না। তো এরকম। তো যাই হোক, এগুলোর মাঝখানে ও একদিন এরকম করে আমাকে বলে যে খাবা কি না, আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। উম তো আমি তো লিভ নিতে পারবো না, পরে বলছে যে একদিনই তো, সমস্যা নাই, নিলাম। এরকম করে অনেক জোরাজোরি করে লিভ নেয়। তো সেদিন সে হইতে পারে সে কোনো ফ্রেন্ডের থেকে অথবা কোনো কিছুর থেকে অনেকগুলা করে নিয়ে আসছে ওই ড্রাগসটা। তো নিয়ে আসার তো আমাকে বলছে যে চলো ট্রাই করি। ঠিক আছে, ও অনেকগুলো নিয়ে আসছে, আমি এই ব্যাপারে কিছু জানি না, হ্যাঁ, করি না, আমি মনে করেন প্রায় 10-12টা দুজন মিলে খাইছি। আরো অনেক আছে, কিন্তু 10-12টা খাওয়ার পর ও আমাকে বলে কি যে জিনিসটা আসলে দুজনে মিলে 10-12টা? হ্যাঁ, মানে আমার তো কি অবস্থা। যাই হোক, আমরা তো মানে খুবই উত্তেজিত হয়ে আছি তখন, মানে আমাদের সবই ভালো লাগতেছে, মানে গান টান ছেড়ে মানে একদম ফুর্তি করতেছে এরকম টাইম। এরপর আমাদের এই মাঝখানে আমাদের ইন্টিমেসিও হয়েছে অনেকবার, মানে এই টাইমটা। আর যেহেতু আমি বলছি অফিস টাইম পুরোটা ছাড়তে, তার মানে আমার কাছে আছে কয়টা, আমি কলেজের পর থেকে 1টার পর থেকে আমি আর কি কাজ করি, মানে 5:30-6টা পর্যন্ত। আমার কাছে তো অনেক মেলা টাইম। আমার বাসার প্যারাটাও নেই যে বাসায় যাইতে হবে বা এরকম কিছু। বাসা থেকে কখনো আমাকে কি লেট হলে 6টার বেশি বাজলেও ওরকম ভাবে কখনো কল দিয়ে মানে ডিস্টার্ব করে না। যদি বলি যে হ্যাঁ একটা কাজে আছি, ও কিছু বলে না ওরকম। তা আমার বাসার প্যারাটাও নাই, আমি নর্মালি করতেছি। এরপর খাওয়ার পর যখন বাসার দিকে যাব, তখন আমি মানে ফোনের মধ্যে ওকে বলতে শুনি, মানে গুটির নাম বলতে শুনি ইয়াবা। ঠিক আছে, আচ্ছা, তখন আমি বুঝতে পারি যে এটা ইয়াবা। পরে আমি ওকে বলি যে তুমি আমাকে ইয়াবা খাওয়াইছো? পরে বলছি যে হ্যাঁ, তুমি জানো না? পরে বলছি যে কি জানি না। আমি বলছি যে তোমাকে তো আমি আমাকে বলে কি যে তোমাকে তো আমি বলেছি যে তুমি গুটি খাবা কিনা। আমি বলছি যে গুটি যে ইয়াবা এটা তো আমি জানি না। পরে আমাকে বলে যে আমি তো জানি না যে তুমি জানো না যে গুটির নাম ইয়াবা, মানে ইয়াবা যে গুটি বলা হয় তুমি তো এটা জানো না, যে এটা আমি জানি না। তো আমি বললাম যে এটা তুমি কি করছো? পরে আমি এটা নিয়ে খুবই প্যানিক খাইছি। তখন অলরেডি আমি মানে ড্রাগস নেওয়া আমার ভিতরে, আর
ওই জিনিসটা খাওয়ার পর যদি প্যারা নেই, তাহলে মনে করেন হাত পা কাঁপতেছে আমার লিটারেলি, যে আমি এটা কি খাইলাম। আমি জীবনে এটার নাম শুনে আমি মানে জান রাখ পর্যন্ত কিন্তু এরকম ফিল হয় না, যে মুহূর্তে জানলাম কি খাইছি এরপর থেকে আমার মাথা টাথা ঘুরানো, বমি টমি আসতেছে, আমার হাত পা কাঁপতেছে। আমি বলছি যে তুমি রিল্যাক্স হও, এটা তো এরকম কোনো কিছু না। মানুষ বলে আমাকে মানে বুঝাইতেছে যে মানুষ বলে এটা এরকম ক্ষতিকর, বাট ওরকম কোনো ক্ষতিকর না। তোমার কি খারাপ লাগতেছে? বলছে পরে আমার এখন নাম শুনে আমার এখন খারাপ লাগতেছে, আমার বমি আসতেছে। বলছে তুমি রিল্যাক্স করো, এরকম কিছু না। তো আমাকে অনেক কনভিন্স করে বাসায় পাঠাইছে। তখন আমি 6টার মধ্যে বাসায় চলে গেছি। বাসায় যাওয়ার পর আমি আরো প্যারা খাইতেছি, মানে এত প্যারা, আবার খাইছি এতগুলা করে। হ্যাঁ, আমার তো ঘুম আসতেছে না, খাওয়া দাওয়া অফ। এটা খায় আপনি যতই ক্ষুধা লাগে না, আপনার খাইতে পারবেন না যতক্ষণ এটা উইথড্রল হচ্ছে। আর এটার হয় কি যে এই ড্রাগসটা নিলে উইথড্রল টাইম, মানে আপনি ড্রাগস যখন নিচ্ছেন তখন আপনার খুব ভালো লাগতেছে, আপনি নাচতেছেন, গাইতেছেন, সবকিছু করতেছেন। কিন্তু যখন উইথড্রলটা টাইম আসে, যখন নামতেছে, তখন আপনি ডিপ্রেশনে ভুগেন। ঠিক আছে, তখন আপনার ডিপ্রেশন লাগে, যেহেতু 3-4 দিন ঘুম হয় নাই বা অনেকক্ষণ ঘুম হয় নাই, খান নাই, ডিপ্রেশন কাজ করে, তখন অনেক নানান চিন্তা কাজ করে। তখন আমি একটা ডিপ্রেশন ফেজে চলে আসলাম। তখন আমার আর কিছু ভালো লাগতেছে না, তখন কি আরো নিতে মন চাইতেছে। তখন কি হয়, এই যে শুরু হইলো তখন এটার ক্রেভিংস আরো, হ্যাঁ এডিক্টনেস আস্তে আস্তে। তো এখন তো শুরু হয়নি, আপনি যদি টানা 3-4 মাস নেন তখন আপনি এডিক্ট হবেন। তাও আমি যেহেতু ছোট মানুষ, বা আমি অনেক বেশি নিছি একটা টাইমে, আপনার এটা মানে যতটুকু নেওয়া বডি যতটুকু নিতে পারে তার থেকে বেশি নিছে। আমি তো ছোট মানুষ, ও যতটুকু নিছে ও আগে থেকে করে, বা ওর বডিতে ও নিতে পারে, আমি তো নিতে পারবো না। আমার তখন হয়েছে ঝামেলা। তো সারা রাত তো ঘুমাই নাই, মানে সারা রাত ঘুমায় নাই, সকাল 7টা পর্যন্ত ওই ছেলের সাথেই কথা বলতেছে। ও তো সারা রাত ঘুমায় নাই, মানে সকাল 7টা-8টা পর্যন্ত মানে যায়নি। কলেজেও যাইতে মন চাইতেছে না, কেমন জানি বডিটা কেমন জানি করতেছে, আবার খাইতেও মন চাইতেছে, আবার ডিপ্রেসডও লাগতেছে। তো আমাকে বলে কি যে আচ্ছা তুমি কলেজেও বাঙ্ক দিয়ে আসো, কলেজ বাঙ্ক দিয়ে আমার সাথে আমরা আবার করি, আমার কাছে আরো 2-3টা পড়ে আছে, এই 2-3টে নষ্ট হয়ে যাবে হ্যান ত্যান। আমি তো মানে আমার এমনিতে তো মাথার মধ্যে করতে মন চাইতেছে, আবার ও জিজ্ঞেস করতে, আমি বললাম আচ্ছা ঠিক আছে কলেজ বাঙ্ক দিয়ে যাই। কলেজ বাঙ্কে আবারও ওর সাথে করলাম, করে এরপর অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর মানে নর্মালি ছিলাম, যেহেতু করছি এই টাইমটা ড্রাগস নিছি, করিডোরে মানে অফিস শেষ করে বাসায় যখন আসছি, বাসায় এসে অফিসে গেছেন তো প্রবলেম হয় নাই, না মানে ওরকম করে আমি বললাম তো এই জিনিস নিলে আপনি বুঝতে পারবেন না যে আপনি নিয়েছেন। আপনি নর্মালি, আমি তো নর্মালি কাজই করতেছি, আপনি অতিরিক্ত কাজ করতে পারবেন, আপনার বডিতে একটা অতিরিক্ত এনার্জি আসবে, ওই উত্তেজনা আসবে, আপনি বেশি মানে সেক্সুয়ালি বেশি করবেন, একটা উত্তেজনা আসবে, সবকিছুই একটা কেমন জানি এক্সট্রা যেটা আপনি এক্সট্রা কথা বলবেন, এরকম একটা টাইম। তো আমি নর্মালি সবকিছুই বেড়ে যায়। হ্যাঁ, অনেকে বুঝতে পারছে যে হ্যাঁ তুমি আজকে এত এরকম লাগতেছে কেন, এত অস্থির লাগতেছে কেন, অনেকে বুঝতে পারছে কলিগরা। বাট ওরা তো মানে ওইভাবে বুঝতে পারে নাই যে কিছু নিছি বা এরকম কিছু বুঝতে পারে নাই, বাট মনে বলছে যে অস্থির লাগতেছে, যে আজকে একটু শরীর খারাপ, তো তাড়াতাড়ি কাজ করে বাসায় যাবো। বাসায় যাওয়ার পরও মানে একেবারে যে বডিতে এত নেওয়ার পর, এরপর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে এটা নামতে দিই। আমি পরে ইউটিউব অনেক সার্চ করলাম। ইউটিউবে যখন সার্চ করে মানে অনেক খারাপ জিনিসপত্র দেখছি, যে এটা নিলে এইটা হয়, এটা নিলে মানে এরকম হয়। লং টার্মে তো মানে একদম খুবই বাজে ইফেক্ট। লং টার্মে তো, শর্ট টার্মেরটা দেখেই মাথাটা নষ্ট হবে, লং টার্মেরটা তো পরে তো আমি মানে যেভাবে হোক মানে এটা কিভাবে কাটানো যায় এগুলার বের করতেছি গুগল ইউটিউব দেখে। তো লেবু টেবু খাইলাম, বা পানি বেশি করে খাইতেছি, বেশি করে খাওয়ার চেষ্টা করতেছি, খাইতে পারতেছি না, ঘুম আসছে না, চোখ বন্ধ করে রাখতেছি, চোখ বন্ধ থাকতেছে না। আমি একটা না মানে ব্লিঙ্ক বলে, ওই ব্লিঙ্ক না করে একটা না এক জায়গায় তাকায় রয়েছি। আপনি বলতে 10 মিনিটেরও বেশি আমি ব্লিঙ্ক না করে, বা আধা ঘন্টার মতন আমি ব্লিঙ্ক না করে তাকাইছি। আমি মনে হচ্ছে যে আমার চোখ নষ্ট হয়ে গেছে ভাই। এসবের মাঝখানে বডি তো কাজ করতেছে না, মাথাও কাজ করতেছে না, একদম পাগল লাগতেছে মূলত। তো কি করলাম, গোসল টোসল করলাম, 3-4 বার গোসল করতেছি, করে আমি ওকে বললাম যে আমার খুবই খারাপ লাগতেছে, এটা কিরকম একটা ফিলিং। তো বলে যে এটা নিলে পরে আমি বলছি, তো ও আমাকে মানে কনভিন্স করে যে তুমি রিল্যাক্স থাকলে এটা মজা পাবা, তুমি যদি প্যারা নাও তাহলে প্যারা খাবা। তো আমাকে অনেক মানে রিল্যাক্স করার ট্রাই করছি, করে আমি ঠিক হয়েছি। এরপর গেল এই উইথড্রলটা টাইম, আমি ওর সাথে আর কোনো দেখা করি নাই, কারোর সাথে কথা বলতেছি না, আমি একটা ডিপ্রেশনের মধ্যে আছি আর কি। গেল এরকম করার পর আমি মনে করলাম যে ঠিক আছে আর এসবের মধ্যে নাই, এখন ফোকাস করবো স্টাডি অ্যান্ড হলে। ওর সাথে দেখা হলে 2-1 বার দেখা হবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে থাকবো। আমি ওকে বলছি যে আমি এসব নেশা টেশা করবো না,
ঠিক আছে, আমরা দেখা হইলো আমরা এরকম করব না কিছু, নর্মালি দেখা হইলো যেরকম নর্মাল সোবার মানে একদম স্ট্যান্ডার্ড টার্মসে চলে আসবে সব। হ্যাঁ, না কোনো বাসা টাসে ওরকম যাব না, বাসায় খালি বাসা দেখলে আমাদের মাতে মানে শয়তান কিরবিল করবে, আমরা এরকম করবো। তো এরকম গেছে অনেকদিন, ঠিক আছে। ও তো বারবার আমাকে প্রেশার দেয়, কিচ্ছু হবে না, আসো অনেকদিন দেখা করি না, এরকম দেখা করতেছি কিন্তু বলে কি অনেকদিন মানে বাসায় দেখা করি না। আমি বলছি যে না দেখো এখন আমার একদমই টাইম নেই, আমি মানে আমি ওকে বুঝিয়ে দিতে চাচ্ছি যে আমি ওকে একদমই ইগনোর করতেছি, কারণ ইগনোর করাটাই মনে হচ্ছে বেস্ট। তখন আমি ডিরেক্ট পড়াশোনা, আমার জব, আমার ফ্যামিলির প্রতি করতেছি, ঠিক আছে। এরকম করে 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 গেল, এরকম করে গেল। এরপর কয়েকদিন পর আবার হুট করে বললো যে আমি এরকম আনছি, তুমি কি খাবা নাকি? তো আমি মানে তখনও মানে খুব প্যারা লাগতেছে না, হ্যাঁ তখন কিন্তু আমি নর্মাল আবার ঠিক হয়ে গেছি, আমি আবার নর্মাল হয়ে গেছি, আমার বডি টডি ভালো হয়ে গেছে, আমার মাথার সব ঠিক আছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এবার কম করবো, ওই দিন বেশি করছিলাম এবার কম করে করছি। এরকম হইতে হইতে আস্তে আস্তে আমরা মানে মানে আগে মনে করেন 1 মাস পর পর আমি ভাবছি যে আমরা 1 মাস পর পর খাবো, এরকম একটি ও আমাকে বলে কি যে 1 মাস পর পর 2 মাস পর পর খেলে কোনো সমস্যা হবে না। এইটা হয়ে গেছে 1 সপ্তাহ পর পর খাওয়া। আমরা খাইতাম, খাই যখন খারাপ লাগতো ওই খারাপ লাগা থেকে উঠতাম, উঠে যখন আবার নর্মাল হইতাম আবার খাইতাম, এরকম হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে অনেকদিন গেল, ভালো কথা এখন আমি নর্মাল হয়ে গেছি, আমি এখন এটা নিতেছি, ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না, একদম উইকলি বেসিসে। হ্যাঁ উইকলি বেসিসে নিচ্ছি। ঘুম আসতেছে না, ঠিক আছে, ঘুম আসতেছে না, ফেসবুক স্ক্রল করতেছি, কথা বলতেছি ফ্রেন্ডদের সাথে, অতিরিক্ত কথা বলতেছি, ঘুমাইতেছে না, খাইতেছি না, ঠিক আছে। এদিকে আমার ওয়েট লস হয়ে যেতেছে অনেক, আমি একদম মানে ওয়েট কি বলবো আন্ডার ওয়েট হয়ে গেছি, খাওয়া দাওয়া যেহেতু করতে পারতেছি না, আমার বিভিন্ন মানে সমস্যা হইতেছে, আমি সেগুলো মানে একদম নাজার আন্দাজ করতেছি যে আমি থাকুক, আমার এখন প্যারা লাগতেছে, আমি এখন এটা খাবো, ফ্যামিলি থেকে একটু দূরে থাকবো, বাসই আমি জব করতেছি। তখনও কি মানে আর এই আপনার আব্বুর হয় না মানে কিছু হয় না, আমার আব্বুর এটা পুরো 1 বছর পর্যন্ত আমার আব্বু কোনো কিছুই হয় নাই, মানে এই টাইমটা আমার যে কলেজ টাইম পুরো 1 বছর কলেজ করছি, এই টাইমে আমার বাপের কিছুই হয়নি। আব্বু ওইটা কাজ করতেছে, মানে অল্প কিছু টাকা পাইতেছে, মানে যে কাজে যাইতেছে 2-3 হাজার টাকা পাইতেছে এরকম, সেটা আমি তাকে মানে মানে কাজের পারপাসে তাকে ডাকতেছে, তো তাকে ভাড়া দিতেছে যে আচ্ছা বাসেন, আপনাকে 2-3 হাজার টাকা দিই, আপনি একটু কথা বলেন। আব্বু একটু মানে আব্বু মূলত এক্সপোর্ট ইম্পোর্টেরই বিজনেস করতো আর কি, দালাল টাইপের আর কি, মিডিয়ার কাজ করতো আর কি, দুইটা পক্ষকে দেখা করাই দিত, এরকম আর কি কাজ করতেছে তখন। তো এটাতেও মানে আম্মু এটা নিয়েও ঝগড়া করতো যে তুমি এই কাজ করতেছো, এটার কোনো লাভ নাই, এটাতে কোনো টাকা দেয় না কাউকে, তুমি এটা বাদ দাও, তুমি জব ঢুকো। এর নিয়ে বাসার মধ্যে প্রত্যেকদিন ঝগড়া চলতেছে, 1 বছর ধরে এরকম একটা ঝামেলা চলতেছে আমাদের বাসায়, এরকম আর কি। তো এর মাঝখানে গেল করতেছি, এরপর আসল যে ও যে আসলে কি বা ও আসলে কি কাজ করে কি করে এটা মূলত বের হয়েছে সেই দিন। এখানে আমাদের 1-2 মাস প্রায় হয়ে গেছে। ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে উঠছেন? হ্যাঁ সেকেন্ড ইয়ারে উঠতেছি আমি, এরকম আমাদের সেকেন্ড ইয়ারে তো কম টাইম, মানে ফার্স্ট ইয়ার তো কম টাইম, সেকেন্ড ইয়ারে উঠে গেছে এরকম। আমাদের প্রায় 3-4 মাস হয়ে গেছে এরকম আমরা করতেছি, আমি 3-4 মাস হয়েছে আমি ড্রাগসটাও নিচ্ছি, নর্মাল আছি। এই 3-4 মাস পর আমাকে একদিনও মানে নর্মালি যেরকম আমরা নেই ওরকম নিতে গেছি বা আমরা আড্ডা দিতে গেছি দুইজন একা, একদিন ওর ফ্রেন্ড জয়েন হয় একটা, হুট করেই ওর ফ্রেন্ড একটা আসে বাসায়। আচ্ছা, আমি মানে ছেলে ফ্রেন্ড বলি, তো ছেলে ফ্রেন্ড, তো ও আমাকে বলে কি যে আচ্ছা তোমার তো রাতে ঘুম হয় না, তাহলে আমরা একটু ড্রিঙ্কস করি, ঠিক আছে, ড্রিঙ্কস করলে তো এটা নেশাতে কাটায় বলার কথা আছে না, যেহেতু তোমার ঘুম হবে না, ঘুম হলে তো খারাপ লাগে তাই না, তুমি ড্রিঙ্কস করো। ড্রিঙ্কস কেন করতে বলছিল অ্যাকচুয়ালি যাতে আমি একটু ঝিমঝিম ফিল করি, যাতে ওর ফ্রেন্ড এর সাথে আমাকে কিছু একটা করাতে পারে। তো এটা তো আমি ফার্স্টে বুঝি নাই, নর্মালি আমরা ভাবছি যে ঠিক আছে আড্ডা টাড্ডা দিতেছি, ও জানে আমি ওর গার্লফ্রেন্ড, তো এরকম কোনো কিছুই না, তো এরকম নর্মালি হয়েছে। তো হুট করে ওই ছেলেটা আর কি অন্য জায়গায় চলে যায়, ঠিক আছে, অন্য জায়গায় চলে যায়, অন্য রুমে চলে যায়। তো আমার বয়ফ্রেন্ডও আর কি লাইটটা অফ করে বলে কিছু আসতেছি বলে সেও চলে যায়। তখন আমি ড্রিঙ্কস করছি, ড্রিঙ্কস করে আমি একটু মানে আমার ঘুম আসতেছে, ড্রিঙ্কসই করছিলাম নাকি অন্য কিছু মিশে আসছিল আমি জানি না, মানে 1 গ্লাস খেয়েই মানে আমার ঘুম আসতেছে, আমি জাস্ট বেডের মধ্যে বালিশটা দিয়ে ঘুমায় আছি, শুয়ে রয়েছি, জাস্ট গান বাজতেছে, গান আমি শুনতে পারতেছি, বাট আমার মানে চোখ বন্ধ। তো কিছুক্ষণ পর একটা দরজা খুলে, মানে ওইখানে কিছু মেশানো ছিল, হ্যাঁ আমার মনে হয়
কারণ একটা গ্লাস খেয়ে আমার একদম ঘুম আসতেছে, আমি চোখ খুলতে পারতেছি না, এরকম কোনো কিছু হওয়ার কথা না। হয়তো বা কোনো ঘুমের ওষুধ বা কিছু মিশানো ছিল। তো কিছুক্ষণ পর দরজা খুলে আসেন। তো আমি ভাবছি যে আমার বয়ফ্রেন্ড এসে আমাকে হাত মানে আমার গায়ে হাতানো শুরু করতেছে, এরকম করতেছে। আমার মানে মেকআউটও করে না, বাট জাস্ট আমার মানে আমাকে ধরতেছে এরকম টাইপের। তো হ্যাঁ, এরপর আস্তে আস্তে আমাদের মানে হইতে হইতে মানে আমাদের মানে ইন্টিমেসি হইতেছে। হ্যাঁ, এই টাইমে আবার আরেকটা দরজা খুলে আরেকজন। তো আমি এটা দেখে আমি জাস্ট আমার বয়ফ্রেন্ডকে বলি যে মানে আমার বয়ফ্রেন্ডকে আমার উপরে উঠানি, কারণ আমি তো পুরো মানে জামা কাপড় ছাড়া। তো আমি জাস্ট আমি মানে লজ্জায় বা ভয়ে যেটাই হোক আমি বলছি যে ওখানে মানে তোমার ফ্রেন্ড আসছে নাকি? হ্যাঁ, কে আসছে? বলছি যে ওকে বলো যে কি আমি একদম তো আমরা কি বলে কি আচ্ছা লাইট অফ, সমস্যা নাই লাইট অফ। আসলে কিছুই দেখা যাইতেছিল না, দরজা খোলার পর যতটুকু আলো ততটুকুতে আমি দুজনের কারো চেহারাই কিন্তু দেখতে পাচ্ছি না। যখন লাইট ছাড়ে তখন আমি দেখি আমার উপরে শুয়েছে ওর ফ্রেন্ড, আর দরজার মধ্যে আমার বয়ফ্রেন্ড। আমি এটা দেখে আমি জাস্ট চিৎকার করছি, কান্নাকাটি করছি। আমাদের কিন্তু এর মাঝখানে হয়ে গেছে আমার ওই ছেলের সাথে। আমি জানি না, কিন্তু এজন্য মানে বারবার ও চেহারা মুখের মধ্যে আসতে চাচ্ছিল না। ও বাট মানে সব করছে, বাট ও বারবার আমাকে কোনো কিস করতেছে না, আমার সাথে কোনো মেকআউট করতেছে না। তাই আমি তো ফার্স্টে বুঝি নাই। তো যখন লাইট ছাড়ে তখন দেখি যে আমার বয়ফ্রেন্ড দেখানো। তো আমি আমার বয়ফ্রেন্ডকে থাপ্পড় মারলাম। ওই ছেলে নর্মালি এরপরে জামা কাপড় পরে চলে গেল। তো সরি, ওকে। না আমি প্রসেস করতে পারতাছি না এটা। তো ও পরে আমি ওকে থাপ্পড় মারলাম। ও আমাকে মানে বলে যে তুমি রিল্যাক্স হও, এগুলো নর্মাল, তুমি ভুল বুঝছো না, মানে অনেক কিছু কনভিন্স করার চেষ্টা করছে। ঠিক আছে, কেমনে আমি জানি না কেমনে। ঠিক আছে, আমি জাস্ট বলছি আমাকে আমি বাসায় যেতে চাই। আমি এরপর বাসায় আমি যেমনি হোক আমি ওর সাথে কোনো কথা বলি না, আমি জাস্ট চুপ ছিলাম পুরো রাস্তা। কারণ আমি নিতে পারতেছি না, আমি যে কি করলাম আমি নিজেও নিতে পারতেছি না। আচ্ছা, একটা জিনিস, ওই ফ্রেন্ডের কাছ থেকে সে টাকা নিয়েছিল এটার জন্য? হ্যাঁ, জি, এটাই ওর বিজনেস। জাস্ট আমি ভাবছি যে এই পর্যন্তই, এখান থেকে সব শেষ। আমি মনে করছি বাসায় যাব, ব্লক করে দিব, নিজের সিম চেঞ্জ করে ফেলবো, এই পর্যন্তই শেষের দিকে। আমি আর ওই জায়গায় কোনোভাবেই কোনো কিছু না। কিন্তু আমি বুঝি নাই যে আমার জীবনে আরো কি হতে চাচ্ছে, এটা আমি মানে জানি না, আমি কোনো প্রসেস করতেই পারি নাই। এই গেল 2 দিন 3 দিন গেল, আমি আমার ব্লক মেরে দিছি, এখন সিম চেঞ্জ করিনি। তো নতুন নাম্বারতে ফোন দিতেছে, আমি বুঝছি। ধরি নাই অনেকদিন ধরি নাই। ধরার একদিন ফোন দেওয়ার মতো কলিজা কেমনে থাকে বলি। ও একদিন আরেকটা ফেক আইডি দিয়ে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমাকে একটা মেসেজ পাঠায়। সেই মেসেজে ভিডিও ছিল, যেই ভিডিওতে আমার চেহারা পুরোপুরি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমি ড্রাগসও নিচ্ছি, সাথে সাথে আমার ইন্টিমেসি ভিডিও ওর সাথে করা। শিট, এটার ভিডিও করে রাখছে যে ব্ল্যাকমেলের টাইপ। প্রথমে আমি খুব ভয় পাইছি। আমি তো আমার ফ্যামিলি কোথাও বলতে পারবো না, আমার বোনকে তো বলতেই পারবো না। আমার বোনকে আমি সব শেয়ার করি, বাট আমি ওকে এটা বলতে পারবো না। কারণ কি, আমি জাস্ট যদি দেখাতাম যে ইন্টিমেসিটা, তাহলে ও বিশ্বাস করতো যে ঠিক আছে তোমার বয়ফ্রেন্ড ছিল, করছো। কিন্তু যদি আমি ড্রাগসের ভিডিওটা দেখে, তাহলে তো আমাকে আর কোনোভাবে কোনো হেল্প করতে চাবে না, যে তুমি এত বড় সাহস কিভাবে হলো তোমার। আমি তো 2 জায়গায় থেকেই ফেসে গেছি। ঠিক আছে, আমি ভাবলাম যে আমি এখন পুলিশের হেল্প নেই। পুলিশের কাছে যখন আমি জিডি লেখাতে যাব, যখন এসব বলি, তখন বলে কি যে আপনার সাথে যেটা হয়েছে এটা তো অনেক বড় কাহিনী, এখানে তো মানে ড্রাগস মামলাও আছে, আপনার তো সারাদিন থাকতে হবে, আর এটা হইলে আপনার বাপ মা সবাই মানে আপনার বাপ মা তো জানবেই, সাথে সাথে এলাকাও জানাজানি হতে পারে যখন আমরা ইনভেস্টিগেশন করতে আসবো, আপনার বাসায় আসবো। মানে আমাকে, আর যে দিনটা আমি জিডি করবো, আমি এখনো করি নাই, করলে না আমি জিডি করছি, ঠিক আছে জিডি করছি, এখন ইনভেস্টিগেশন শুরু করবে, আপনার সারা রাত পুলিশ স্টেশনে থাকতে হবে।
তখন আমি শুনে আমি বলছি যে আমি জিডি ব্যাক নিব, কারণ আমার সারা রাত পুলিশ স্টেশনে থাকা ইটস ইম্পসিবল। আর আপনি যদি মানে আমি বলছি যে আপনি কি এটা কোনোভাবেই ফ্যামিলি না জানে কোনো ইনভেস্টিগেশন করতে পারবেন? ওরা বলছে এটা কোনোভাবেই পসিবল না, আপনার এখানে থাকতে হবে, আপনার ফ্যামিলিকে জানাইতেই হবে, এটা আমাদের রুলস, মানে এটা কোনোভাবেই সম্ভব না। আমি বলছি যে তাইলে জিডি সম্ভব, ব্যাক নিব। অসম্ভবের তো কিছু নাই, বাট হ্যাঁ আমি তো জানি না, তারা পরে আমি জিডি ব্যাক নিব, করবে তো না। ওনারা বলছে যে জিডি ব্যাক নেওয়া যাবে না, হ্যান ত্যান। পরে জিডি ব্যাক নিলে আপনাকে লেখা দিতে হবে যে আপনি এই যেটা বলছেন সেটার জন্য আর কি পুলিশ আর কোনো দায়ী না। আপনার যদি কিছু হয়ে যায় এরকম আপনারা পরে বলবেন যে পুলিশ আমাদের কোনো হেল্প করে নাই, হ্যান ত্যান, এগুলো হবে না, তো আমাকে একটা লেখা লিখতে হবে। তো আমি বলছি যে ঠিক আছে। তখন আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না, কারণ আমার সারা রাত আমি আগে তো পুলিশ স্টেশন থাকতে পারবো না। আমার বাপ মা জান না, আমাকে হেল্প তো দূরের কথা, পরে আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, তারা নিজেই আমাকে মারার তো পরে কথা, তারা নিজেই মরে যাবে এটা শোনার পর। আমি তো এত বড়, মানে আমি এটা স্বাভাবিক। কোনোভাবেই না। তো পুলিশের হেল্প আমি নিতে পারলাম না। আমার এরকম কোনো চেনা পরিচিত কেউ নাই যে আমাকে এরকম টাইমে হেল্প করতে পারবে, বা কোনো বড় ভাই ব্রাদার, কোনো আপু বা কোনো কেউ, আমার কেউ নাই এখানে। আমি আমার ভাই বোনদের, নিজের বড় 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 বোনদেরও হেল্প নিতে পারতেছি না। তবুও আমি বড় বোন থেকে একটু করে বলছি যে আমার একটা ফ্রেন্ডের এরকম এরকম সমস্যা। আমি বলছি আমার ফ্রেন্ডের নামে এরকম এরকম সমস্যা, ড্রাগসের কথা বলিনি, জাস্ট বলছি ছেলে এরকম ভিডিও করে রাখছে, তোর তোর কি কাছে করা যায়, জাস্ট হ্যাঁ সাজেশন। কোনো পরিচিত কেউ আছে কিনা। বলছি যে আমার তো এরকম এরকম আছে, আপু কয়েকজনের নাম্বার দিছে। বললেও তারাও যখন মানে তারা আর কি কোনোভাবে কোনো হেল্প করতে পারতেছে না, যেহেতু ভিডিওস আছে এখন সরাসরি। তারাও বলতেছে পুলিশেরই। তো আমি ওখানে একটা পুলিশ না, স্টেশনে এটার একদম জন্য একটা পুলিশের। স্পেসিফিক সাইবার ডিভিশন আছে, ঠিক আছে, সাইবার ডিভিশন ফর ওমেন, শুধু শুধু ইয়াদের জন্য, আচ্ছা। মহিলাদের জন্য আর কি, এই টাইপের জিনিসপত্র ডিল করার জন্য স্পেসিফিক ডিভিশনই আছে। আমি অ্যাকচুয়ালি ভয় পেতেছিলাম যে আমি মানে পুরোপুরি কেন বলতেছিলাম না, কারণ ইন্টিমেসির ভিডিও হইলে বা কোনো ভিডিও হলে আমি সমস্যা নাই, এটা আমি হেল্প নিতাম। কিন্তু যেখানে ড্রাগস ইনক্লুডেড, আমি ওটা নিয়ে আমি যেখানে আমি স্বেচ্ছায় করতেছি, আমি এখানে আমি কি বলবো আর? তখন আমাকে সবাই প্রথম দায়ী করবে যে এটা তো তোমার দোষ। এটা আমি এই স্বেচ্ছায় ভয়ে করতেছেন, সেটা নিয়ে লিগ্যাল প্রবলেম হবে না, ঠিক আছে। প্রবলেমটা ড্রাগের জন্য, এটা তো ইলিগ্যাল। এটার জন্যই মূলত যে ড্রাগস, আমি সেটাই বললাম যে ড্রাগসটা স্বেচ্ছায় করতেছি, এরকম না যে আমাকে জোর করেও করাইতেছে। হুম তো এই কারণে আমি ভয়ে কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছি না। ভালো কথা, সে আমাকে ভিডিও দিয়ে মানে 2-1 বার ওয়ার্নিং দিছে যে তুমি যদি এই টাইমে না আসো তাহলে এগুলো তোমার ফ্যামিলি ইয়াতে। ও আমাকে ও যে হ্যাঁ, ও যে আমার বিকাশ নাম্বারে পাঠাইছিল, মানে ওই বিকাশ তো আমার বাবা মার ছিল, ও জানছে এটা। তো হচ্ছে যে আমার বাবা মার নাম্বার দিয়ে বলছে যে তোমাকে কিন্তু আমি এগুলো নাম্বারে আমি সুন্দর মতন তোমার বাবার নাম্বার না এটা, তোমার মার নাম্বার না এটা পাঠাই দিব। আচ্ছা, এই ঘটনার সাথে তার পরিচিত মোটামুটি 1 বছর হয়েছে। এই ঘটনা হ্যাঁ প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। পরিচিতির সাথে মানে পরিচিতি আর এই ঘটনা তো 1 বছর হয়েছে, তাই না? 1 বছর পরে গিয়া তার এরকম মানে একটা, যদিও শুরু থেকেই খারাপ ছিল, প্রচুর রেড ফ্ল্যাগ ছিল, আপনি ইগনোর করে গেছেন, সেটা আপনার লাইক ওটা নিজেরই দোষ বলবো আমি, এটা আপনার নিজেরই দোষ, মানে অনেক কিছু শুরু থেকে করা যাইতো, বাট তারপরেও মানে এতটা ইভিল হবে এটা হয়তো আমি নিজেও মানে এতটা মানে চেহারা দেখে তো আমি ফার্স্টে ভাবছি যে কিছুই করে না, মানে কিছুই বুঝে না, কিন্তু এতটা খারাপ হবে আমি এতটুকু চিন্তা কল্পনা আমি নিজেও করতে পারিনি। মানে আমি কি করলাম জীবনে, আমি এটাই ভাবতেছিলাম। আমি তবু একজন পুলিশ আমাকে, মানে ওখানকারই একজন পুলিশ, মানে কাফরুল থানারই একজন পুলিশ আমাকে বলছিল যে আপনি যদি চান তাহলে মানে আমি এটাকে মানে আনঅফিশিয়াল ভাবে একটু হ্যান্ডেল করতে পারবো, আপনি যদি চান। আমি বলছি যে তাহলে খুব ভালো হয়, কারণ আমার ফ্যামিলি জানবে এটা কোনো না। উনি অনেক চেষ্টা করছে, মানে যেদিন থেকে আমি করছি, বাট উনি আর কি যখন দেখছি, যখন ইনভেস্টিগেট করছে যে এই লোকটার সাথে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মানুষজন অথবা অনেক পুলিশের সাথে অথবা অনেক ডিজি সবার সাথে তার নেটওয়ার্ক আছে, সবার সাথে অনেক ভালো নেটওয়ার্ক কিভাবে আছে, ও মূলত মেয়ে সাপ্লাই করে বড় বড় এভাবে ফাঁসায়। যারা স্বেচ্ছায় করে, যেসব মেয়েরা স্বেচ্ছায় করে তারা তো করতেছে, তারা তো মনে করেন যাদের মানে প্রস্টিটিউট যারা, তারা তো করতেছে। আর যারা করতেছে না তাদেরকে মানে একদম ভালো ফ্যামিলি থেকে ধরে নিয়ে আসে, এরকম ফাঁসায় এগুলা করে, এরপর তাদেরকে এরকম ড্রাগ এডিক্টেড করার পর এরকম করে। এরকম শুধু আমাকে না, আরো কয়েকটা মেয়েকে আমি মানে যাদের সাথে দেখা করছি ওই প্রেসে, কারণ ও তো আমাকে মূলত এই ভিডিও দেখায় আমাকে নিয়ে আসে। আমি এরকম কিছু মানুষের এই ব্ল্যাকমেলের পরে আপনি আরো কয়েকবার গেছিলেন, মানে যদি যেহেতু বলছো ওয়ার্নিং দিছে বা থ্রেট দিছে?
আমাকে ডেকে, আমি বলি, আমি প্রায় 1 বছর ধরে এটা নিয়ে, মানে 1 বছরের কম হবে একটু, এটা নিয়ে সাফার করছি। আমাকে যে কত কত মানুষের সাথে নিয়ে আমি, শুধুমাত্র ভয়ের কারণে যে আমি এখান থেকে না আমার না, বাপ আপনি মার। বলতেছেন যে আপনারা ব্ল্যাকমেইল করে হুম। সে অন্য ছেলেদের হ্যাঁ, সাথে নিয়ে হ্যাঁ, ইন্টিমেসি করাইছে। হ্যাঁ, হ্যাঁ। আর সবগুলো, যতগুলো মানুষের সাথে করেছে সবগুলোই কোনো বড় 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 বিজনেসম্যান, কোনো ভালো বড় বড় মিডিয়াতে কাজ করে এরকম লোকজন। লাইক মানে একজন যারা দুইজন না, মানে অনেক অনেকজন। এজড পিপল, জি। মানে অনেক বয়স্ক বয়স্ক লোকেদের সাথে হ্যাঁ, টাকা নিয়ে, মানে ওর বিজনেস হ্যাঁ, এটা। হ্যাঁ। আমি কোনো মানুষকে মানে, মানে কি বলবো, ওর বয়সী পর্যন্ত দেখিনি, সব 40+, আমার বাবার বয়স। আর এরা এত খারাপ, এরা এতটাই খারাপ। এবং ওর যেটা হয়েছে, ও আমাকে যেটা, ও অনেক মেয়েদেরকে এরকম করে মানে বলছে যে আচ্ছা ঠিক আছে আর কাজ করা লাগবে না, অনেক মেয়েদেরকে নাকি বলছে। ও আমার যতদূর মানে চেনা পরিচিত ছিল ওর কিন্তু ও আমাকে অনেক বেশি ইউজ করছে। আর প্রত্যেকবারই মানে ও যখনই কাউকে আমার মানে আমাকে সাপ্লাই করতো, তখন তারা আবার মানে আমাকে নিতে চাইতো বা আমাকে করতো। তখন ও জোর করে, যখন আমি বলতাম যে দেখো আমি পারতেছি না, আমার সমস্যা হইতেছে, আমি একটা মানুষ, আমি আমার আমার কাজ আছে। আর এগুলার যে একটা মানে এগুলো থেকে যে ও টাকা নেয়, একটা বিজনেসম্যান থেকে ও প্রায় 20-30-এর বেশি টাকা নেয়। শুধুমাত্র হচ্ছে যারা কম মানে হাই লেভেলের, তাদের থেকেও 30-40 হাজার টাকা করে নেয়। যারা হাই লেভেলের আরো বড়, তাদের থেকে কত টাকা নেয় জানি না। আমাকে 1 টাকা পর্যন্ত আমি এখান ওর থেকে নেইও আচ্ছা, নাই আমি। এটা আপনার কতদিন ধরে চলছে আপনার সাথে? এটা আমার এই যে আমার বিয়ে হয়েছে, আমি বিবাহিত, আমার বিয়ে হয়েছে 2 মাস ধরে, 2 মাস হয়েছে। হ্যাঁ। বিয়ের 5 মাস আগে, 5 মাস আগে পর্যন্ত মানে আমি এই জিনিস থেকে বেরিয়েছি। আমি ওকে আমি লাস্টে এতটা অতিষ্ঠ হয়ে গেছি। আমি বলছি যে আমি আমার ফ্যামিলি থেকে, মানে আমি আমার ফ্যামিলি থেকে চলে যাব, আমি একা থাকা শুরু করব। তুমি যা মন চাই তাই করো, তুমি ভাইরাল করে দিবা, করো। আমি আমার বাপ মাকে বলবো যেন তা আমার পরিচয় পর্যন্ত না দিতে, যদি তাদের কাছে আসে। আমি মানে এতটা অতিষ্ঠ হয়ে গেছি, আমি বলছি তুমি যা মন চাই করো, তুমি যেখানে ইচ্ছা সেখানে দাও, আমি আর পারবো না, আমি আসবো না। এরপর বলে আমি যে সিম টিম ফোন টোন সব চেঞ্জ করে দিছি। এরপর ও আমাকে মানে অনেক ভাবে খোঁজার চেষ্টা করছে, অনেক ভাবেই মানে থ্রেট দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানে লাস্ট পর্যন্ত আমি পরে পুলিশের আপনার হেল্প বাসা চেনে নিছি। না? হুম। বাসা ও বাসা চেনে না? পুরোপুরি চিনতো না, ও জাস্ট চিনতো যে আমার বাসা কাজীপাড়াতে, কিন্তু কোথায় আছে সেটা আচ্ছা, জানতো না ও। এক্স্যাক্টলি কখনো আসেনি? না, এক্স্যাক্টলি কখনো আমি আমার বাসার ওদিকে নিয়ে যাইনি, কারণ আমি বলছি যে আমার এলাকায় দেখলে সমস্যা হবে, তুমি এলাকা পর্যন্তই হুম। আমাকে রেখে ও চলে যাইতো, কখনো যান না। এরপর লাস্ট পর্যন্ত আমি মানে অনেক খোঁজাখুঁজির পর একজনের হেল্প নিছিলাম, যার যার সাথে মানে অনেক বড় বড় পুলিশ অথবা হেল্প, মানে আর্মি পার্সনদের হেল্প আছে। আছে আমার একজন মানে একজন পরিচিত ভাইয়া আর কি, আর্মিতে আর কি তো উনাকে আমি সব খুলে বলছিলাম। মানে সব বলতে এই যে মানে এই কিছু কিছু আর কি খুলে বলছেন যে আমাকে ব্ল্যাকমেল করতেছে এসব নিয়ে। আর আমি এরকম একটা চলে গেছিলাম, ড্রাগসের মধ্যেও চলে গেছিলাম, এইটার ভিডিও আছে এবং ইন্টিমেসির ভিডিও আছে। তো এইগুলা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে, ওনাকে আমি মোটামুটি সব খুলে বলছি। এরপর উনি আমাকে হেল্প করছে আর কি এখান থেকে বের হইতে। এরপর আরো হয়েছে কি আসলে, ওই ছেলের মূলত বিজনেসে অনেক ঝামেলা হয়ে গেছিল, এই যে আন্দোলন হইলো না মাঝখানে, এটা হুম নিয়ে হুম। ওর বিজনেসে অনেক ঝামেলা হয়ে গেছে। এরপর ও একদম মানে পুরোপুরি হয়ে গেছে, মানে মানে পুলিশের চলে আসছে, মানে ওর পালাইতে হয়ে থাকতেছে এগুলোর জন্য। ও আর কি মানে আমি এখান থেকে মূলত বের হইতে পারছি। এরপর থেকেও আমাকে আর ডিস্টার্ব করা বা করা বাদ দিয়েছে। এরপর যখন আমি আমার ওই যে আর্মি ভাইয়াটার হেল্প নিই, এরপর থেকেও পুরোপুরি আর কি ওকে ধরে নিয়ে এসে আর কি, আমি তো আর মানে প্লেস বলে দিছি যে প্লেসে ছিল, ওই প্লেসও হুম। বদলাই ফেলছিল। তো সামহাও ওনারা কোনোভাবে ইনভেস্টিগেট করে আর কি ওর বাসায় করছিল। বাসায় যখন গেছে তখন জানা গেছে এই লোকের মেয়ে আছে, একটা ছোট মেয়েও আছে, বউ আছে। মানে ওই ওই ছেলেটার? হ্যাঁ। এরপর ও এখন আপাতত পলাতক, ওকে পুরোপুরি খুঁজে পায়নি। ওর জাস্ট যখন বাসাতে গেছে, যখন জাস্ট জানতে পারছে যে ওর বউ আছে, ওর বাচ্চা আছে, আর এমনি বাপ মা আছে, ফ্যামিলি, ও আপাতত পলাতক। তো লং টার্ম প্ল্যান না? ওই আমার সাথে শুধু না, আমার মতন আরো হাজারো মেয়ের সাথে এরকম করছে। এবং যেভাবে মানে মানে
আপনি মানে মনে করতেছেন না যে হ্যাঁ একবার দুইবার এরকম করছে, একবার দুইবার না, আমি যদি আমাকে যখন মানে বলছে তখনই আমার আসতে হবে, মানে এরকম একটা মানে প্রায় 1 বছর ধরে যদি হয় তাহলে তো অনেকবার, অনেকবার 30, এবং 40, অনেক 50। মানুষের সাথে, এবং আমি মানে আমার এখনো নিজেকে দেখলেও আমার ঘৃণা করে এরকম একটা। আমি যে আমি এগুলো থেকে বের হওয়ার জন্য আমি জাস্ট আমার ফ্যামিলি থেকে মানে জাস্ট সরে আসি। যদি আমার ফ্যামিলিও যদি কখনো সব জানতে পারে, যেন তারা বলতে পারে যে এটা আমার মেয়ে না, মানে আমি এরকম একটা মেন্টাল আমার ইয়াতে চলে আসছি। এরপর যার সাথে আমার এখন বিয়ে হয়েছে ভাইয়া, উনাকে হুম আমি হুম। সবই বলছি যে আমার এরকম এরকম হয়েছে, আমি আমার সাথে একটা কথাও কিন্তু আমি লুকাই নাই। যে এরকম যে লুকায় বিয়ে করবো, আমি একটা কথাও লুকাই না। তুমি বিয়ে করলে করবা, নাহলে নাই। আমি একা একা থেকে খাওয়ার মতন আমার ওরকম ক্যাপাবিলিটিস আছে। আমার যে বিয়ে করে বাঁচতে হবে এরকম না, বা আমার যে মানুষের সাথে, ও সব অ্যাকসেপ্ট করার পরও এই যে আমাদের 2 মাস বিয়ে হইলো, কেন যেন মানে সব কথাই কোনো ছোট কোনো কোনো কিছু করলেও আমি ওই সব নিয়ে কথা বলা শুরু করে। একটা মানুষের জন্য এটা থেকে বের হয়ে আসা যে কত কঠিন আমি বলতে পারবো না। সেখানে যদি তার নিজের স্বামী যদি ওইসব নিয়ে কথা বলে, আমি এই জন্য মানে সব নিজেকে তো মানে মানে আপনি তো সব বলেই নিছেন তাই না? হ্যাঁ তবু তাইলে প্রথমে সে তো বলছে যে ঠিক আছে সমস্যা নেই, অ্যাকসেপ্ট। সব অ্যাকসেপ্ট করার পর কেন যখন কোনো সমস্যা হয় ওই জায়গাটাতে নিয়ে এসে আমাকে দাঁড়া করায় আবারও। আমি তো কখনো জিনিসটা ভুলতেই পারবো না, আর যদি আমি কখনো জিনিসটা ভুলতেই না পারি তাহলে তো আমার সংসার করেও লাভ নেই। আমি এই সংসার থেকে এখন বেরো হইতে পারবো না। আমি যে ডিভোর্স দিয়ে বের হবো না, আমি বের হইতে পারবো না, কারণ আমি একটা মেয়ে মানুষ। আমার না হয় মরার পর্যন্ত আছি, না আর কিছু নাই। আমি জানি না আমি কি করব না করবো, আমি জাস্ট এই পরীক্ষাটা পর্যন্ত আর কি অপেক্ষা করতেছি। এইভাবেই শুধুমাত্র এরকম মানে কি বলবো, এত জঘন্য জিনিসপত্র আমার সাথে হয়েছে। আমি যা কি কি সাফার এই করছি, জিনিসটা এমনিতেই একটা ট্রমা। আমি কি কি সাফার করছি এরকম বলতেছেন না যে এরকম শুধু এরাই করতেছে, এরকম না, এরকম হাজারো এরকম সিন্ডিকেট আছে ভাইয়া, বুঝছেন, যারা এরকম মেয়ে সাপ্লাই করে মিডিয়াতে এরকম আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মানুষজন এগুলা করে থাকে। এগুলো হইলে বেশিরভাগই যেরকম হয় কি যে মানুষ স্বেচ্ছায় যেসব মেয়েরা যাইতেছে, হ্যাঁ মিডিয়াতে কাজ করবো, আমাকে মিডিয়াতে কাজ করতে হবে, এজন্য করতেছে, ঠিক আছে, এরা একটা। আরেকটা হচ্ছে যে আমার টাকা লাগবে এজন্য। আর সে আর কিছু মানুষকে ওরা ধরে নিয়ে আসে, মনে করো ভালো ফ্যামিলি থেকে বা দেখতে সুন্দর, বা ওকে দিয়ে মনে হবে যে ভালো ইনকাম হবে, এরকম করে ইচ্ছা করে ফাঁসায় ওদেরকে এরকম করে বন্দি করে রাখে যাতে ওরা ভালো ইনকাম করতে পারে। এরা এরা হলো মূলত এই যে দালালি করে, ঠিক আছে। এরা যে এখন পলাতক, এখন এগুলো মানে এটা কিন্তু পুরোটাই একটা ট্রেনিং প্রসেস ছিল যে ফার্স্টে হ্যাঁ মেয়েটাকে ধরবো, এগুলো শুধু দেন ওরে আমার ড্রাগ সাথে এডিক্ট না, বানাবো, আমি দেন হ্যাঁ ওরে ভিডিও করে ওরে ব্ল্যাকমেল হ্যাঁ করে এটা তারপর আমি আমার সাপ্লাই সাথে, করতে থাকবো। আমি আমি 3টা মেয়ের সাথে আর কি ওই জায়গাতেই 3টা মেয়ের সাথে দেখা হয়েছে। ওই 3টা মেয়ে, কিছু আরো অনেক মেয়েদের সাথে দেখা হয়েছে যারা নিজেরা স্বেচ্ছায় এই কাজ করতেছে, ঠিক আছে, যে নিজেরা স্বেচ্ছায় করতেছে। আর আর 2জনের সাথে দেখা হয়েছে যারা ওদের সাথে সেম কাহিনী, সেম ভাবে, মানে সেম ভাবে বলতে সেম ভাবে ওদের সাথে দেখা, সেম ভাবে ওদেরকে এরকম করে বাসায় নিয়ে আসা, সেম কথাবার্তা। আমাকে যে কথা বলছে তাদেরকেও সেম টু সেম কথা বলছে 2টা মেয়েকে, বলে এইভাবে ফাঁসায় তাদেরকেও ড্রাগ এডিক্ট করা, ড্রাগ এডিক্ট করে যে ওদেরকে ভিডিও করা, ভিডিও করে হ্যান তেন ওরাও ভালো ফ্যামিলির মেয়ে, কিন্তু ওরা আটকায় আছে। এখন তো ওই ছেলে পলাতক তাই না? এখন তো আর কোনো কেস নাই। হ্যাঁ না এখন আর সমস্যা হয় নাই, যে ওই যে অগাস্টের এই কাহিনী হওয়ার পর বাট থেকে ও ওই তো ছেলের মতো পলাতক। এরকম আরো ছেলে তো অবশ্যই হ্যাঁ আছে। এটাই তো আমি বললাম যে ওর মতন আরো হাজারো আছে, ও পলাতক হয়েছে তো কি হয়েছে? ওর জায়গায় আরেকজন নিবে। ও জাস্ট সিন্ডিকেটের একটা মেম্বার। ও একটা জাস্ট মেম্বার, ও জাস্ট সাপ্লাই দিছে কয়েকটা ভালো, মানে ওদেরকে ভালো ক্লায়েন্ট, বা মানে ও নিজের ক্লায়েন্ট বানায় রাখছে, বানায় রেখে এরকম কয়েকটা দিছে, ও টাকা নিছে আমাদের থ্রু, এতটুকুই। ওর মতন হাজারো আছে এরকম ইন্ডাস্ট্রিয়াল লোকজন যারা বড় বড় বিজনেস, তারা মূলত এই সব রান করে। এখন আমি জানি এই ভিডিও শেষে হয়তো অনেকে বলবে যে না আপনার দোষ আছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আপনার আমি কিছু আমি রেড তো ফ্ল্যাগস accept আপনি করছি, ইগনোর আমি করছিল, accept করেই এটার তো দোষ এই ছিল, পর্যন্ত কিন্তু এটার প্রপোর্শনটা দেখতে হবে যে আমি একজন একটা চর দিলাম, এটার শাস্তি অবশ্যই আমার মৃত্যুদণ্ড না, মানে এটা আমি প্রপোর্শন নিজের দোষ জিনিসটা দেখতে দেখে হবে। আমি এ পর্যন্ত চুপ আছি, বা নিজেকেই মনে শাস্তির মধ্যে না না, রাখছি। চুপ 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 থাকার তো একটা মাত্রা আছে, একটা প্রপোর্শন এটা আছে না, বললাম যে এটা আনুপাতিক একটা ব্যাপার আছে, সমানুপাতিক হইতে ব্যাপারটা। আমি যতটুকু অপরাধ করছি আমার শাস্তি ততটুকু হোক। আমি একটা 3 বছর জেলে শাস্তি করছি, আমার শাস্তি যদি 30 বছর দেয় তাহলে তো এটা সমানুপাতিক হইলো না। এ দেশে নাই ভাইয়া, এ দেশে
জাস্টিস বলতে কিছু নাই। আমি যদি এটা নিয়ে কথা বলতে যাই, আমার চেহারা দেখায়, আমার নাম দেখায়, আমাকে সবাই থুতু করবে, বলবে যে তোমার দোষ, তোমার দোষ। আমার নিজের বাবা মা বলবে, আমার নিজের বাবা মা বলবে যে আমার এরকম ছেলে মেয়ে দরকারই নাই। আমার দোষ আছে, প্রথম থেকেই আমার দোষ, কিন্তু আমার আমি কি করব, আমার বয়সটাই দোষ এরকম আছে ছিল। সেটার জন্য শাস্তিও হয়েছে এনাফ, কিন্তু শাস্তির মাত্রাটা সমানুপাতিক থাকতে হবে। যেটা বললাম না যে আমি সেটাই একটা আমি 3 বছর জেল খাওয়ার অপরাধে শাস্তি করছি, আমার যদি 30 বছর দেয়, এটা তো এগুলো না। সেটাই আমাকে যেভাবে যেসব মানুষরা কুকুরের মতন আমাকে ব্যবহার করছে, আমি চাই যেন আল্লাহ, আমি এই দুনিয়াতে যেন ওরা শাস্তি না পাইলেও যেন আল্লাহ এই শাস্তি দেয় ওদেরকে। আমি যে সেটাই চাই। এরকম আরো হাজারো সিন্ডিকেট আছে এরকম, ইভেন এরকম মানে এত আছে, আমরা মানে নিজের চোখে দেখি না, কিন্তু এরকম আমি আমি যাদের সাথে আমি যাদের সাথে ইন্টারাক্ট হয়েছি, আমি এদেরকে দেখার পর বাংলাদেশে যে কি কি চলতেছে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। আমি এটা শুনে আর একদম অবাক হয়ে গেলাম। আমি একজন দুইজন আপনি কি মনে করছেন যে আমাকে একজন দুইজনের কাছে পাঠাইছে? না, হাজারো, একদিনে 2 বার 3 বার। আমি তো একটা মানুষ, আমি তো একটা মেয়ে। আমার 1 বছর নিজেরও, ধরে আমি যেভাবে নির্যাতিত হয়েছি, আমি এগুলো বললেও মানুষ মানে আগে আমি কি কি সাফার করছি এটা বলার আগে শারীরিক ভাবে তো আমি সাফার করছি, কিন্তু মানসিক ভাবে যেটা সাফার করতেছি ওইটা ওইটা কেউ দেখতেছেও না। এরপর ভাবলাম যে সব ঠিক হয়ে গেছে, সব থেকে বের হয়ে আসছি, বিয়ে করব, একটা সংসার করব, আচ্ছা, সেটাও আমরা বিয়ের পারতেছি না। প্রসেসটা হয়েছে কিভাবে? আপনি যে মানে পার্সন চুজ করছেন, এটা কিভাবে করছেন? অ্যাকচুয়ালি উনি আমার ফ্যামিলি, আমার বাবার ফ্রেন্ড আর কি। উনি হুম। আগে প্রস্তাব দেয় যে উনি আমাকে পছন্দ করেন, অনেক আগে থেকেই পছন্দ করেন, বাবাকে বলে এক রাখছিল। মিনিট, আপনার বাবার ফ্রেন্ড মানে তাহলে তো তার বয়স আপনার থেকে অনেক বড়। না না, আমার বাবার ফ্রেন্ডের ছেলে, সরি। আচ্ছা। হ্যাঁ, তো উনি আর কি বলে রাখছিল অনেকদিন ধরে, তো বাবা বলছিল যে কলেজ শেষ হলে এরপর। তো আমি নিজে থেকেই পরে বলি যে তুমি ছেলে খোঁজা শুরু করো, আমি বিয়ে করব। তো বাবাও পরে ওনার ফ্রেন্ডের সাথে কথা বলে, পরে মানে আমাদের নিজে থেকে, ঘরোয়াভাবে। মানে হ্যাঁ ফ্যামিলির থেকে বলেন যে নিজে হ্যাঁ থেকেই যে হ্যাঁ, পরে আমি পরে আর কি যখন ছেলের সাথে দেখা করছি, কথাবার্তা আমি বলছি যে সাথে সাথেই তো বিয়ে করব না, আগে কথাবার্তা বলে নিই। এরপর কথাবার্তা বলার পর আমি ওকে সবই খুলে বলি যে এরকম, এরপর বলি যে এগুলো কাউকে না বলতে, আপনি যদি বিয়ে না করেন ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু কাউকে বলেন না এরকম কিছু। পরে বলে কি যে আমি সবই একসেপ্ট করছি, আমার আপনাকে অনেক আগে থেকেই অনেক পছন্দ, আপনি যেটা সফর করছেন এটাতে আপনার দোষ নাই, এরকম করে বলে। আমি আমি মূলত এই সব জায়গা থেকে বের হয়ে আর কি একটা সাটল লাইফ চাচ্ছিলাম, যে আমার মনে হয় যে বিয়ে করে আমি একটা সাটল লাইফ, আমার ফ্যামিলির সাথে থাকতে আমি পারবো না, কারণ ওদেরই হুম, কিছু দোষ আছে যে ওরাই তো মানে খোঁচাখুচি করবে। হ্যাঁ, ওরাই তো ওখান থেকে খোঁচাখুচি তো করবে। আমি চাচ্ছি যে আমি আর পারতেছি না, আমি মেন্টালি পুরোপুরি হুম। ইল, আমি আর পারতেছি না। আমি এই জন্য আর কি মূলত বিয়ের সিদ্ধান্তটা নেই। তো উনিও সব ইয়া করে আমাকেও সাপোর্ট দিয়ে অনেক বিয়ে করে। এখন বিয়ে বাট করার পর সমস্যাটা হলো যে মানে অ্যাকসেপ্ট করছি বলার পরে তারপর করার পরবর্তীতে পর 1 মাস কেন পরে যখন আমার আবার সাথে, হ্যাঁ, কেন সব কিছুতেই অ্যাকসেপ্ট করলে আমাকে ওটার ট্রুলি মন মধ্যে থেকে অ্যাকসেপ্ট করা উচিত। উচিত। এই জন্যই এখন আমার কাছে এমন একটা সিচুয়েশনে পড়ছি যে আমি খাল থেকে বের হয়ে আবার পুকুরেই ঝাঁপ দিতেছি, এরকম একটা। তো আপাতত আর কিছুই না, যেমন আমি মনে হচ্ছে যে আমি যদি পৃথিবী থেকে চলেও যাই, যেন মানুষ জানো যে এরকম একটা সিচুয়েশনে, আমার মতন যদি সিচুয়েশনে পড়ে তাইলে কি করা উচিত, অথবা আমার পড়তেছে, অবশ্যই পড়তেছে। আপনার মতো এরকম মানে হাজার হাজার মেয়ে আছে এই যে সেম হাজার হাজার সিচুয়েশন দিয়ে যাইতেছে। মেয়ে আছে আমার কিরকম, আমি যেসব ভুল করছি, হয়তোবা আমি যেগুলো ভুল করছি এগুলো না করলে হয়তোবা আমি এই সিচুয়েশনে পড়তাম না, যেন আমার মতন ভুল কেউ না করে। আর যদি করেও থাকে তারা এটা যেন, আমাদের আলটিমেট পারপাস। যদি হ্যাঁ আপনার বয়সী মানুষ যারা মেয়েরা আছে, যারা হ্যাঁ সেম ফেজের মধ্যে যাইতেছে, হ্যাঁ, তারা এটাই। যদি ভিডিওটা দেখে মোস্ট প্রবলি তারা রিলেট করতে পারবে যে হ্যাঁ, মূলত আমার আমি সাথে তো একই এইটার ঘটনা কারণে, ঘটতেছে, তারা এই হুম টাইমে সরে আসতে পারবে। হুম হুম, এইটার কারণেই মূলত এই ইয়াটা, আর কোনো কিছুই না। কারণ আমি যে যতদূর দেখছি অনেক মেয়েরা এরকম সাফার করতেছে, শুধু এটার কারণে না, অনেকে অনেক কারণে, যে ওদের ভিডিও করে দিয়েছে, ওদের ওদের আর কোনো ইয়া নাই, ফ্যামিলির ভয়ে, সমাজের ভয়ে ওরা কিছু বলতে পারতেছে না, দিনের পর দিন সহ্য করে যাচ্ছে।
আচ্ছা আপু, আপনার আসলে আমার সান্ত্বনা দেওয়ার মতো আপনার সাথে যা হয়েছে এটা শোনার পরে আমার আমার নিজেরটাই এখন ভেতরে একদম কি বলবো, আর আসলে ওয়ার্ড নেই আসলে আমি কেমনে সান্ত্বনা দিতে হয় এটা আমি নিজেই ভুলে গেছি। অ্যাকচুয়ালি আই এম সরি আসলে আপনার এই ঘটনা আবার রিমাইন্ড করানোর জন্য, না না, ইটস ওকে। বাট যাই হোক আপনার আপনার সবসময় সুস্থতা কামনা করি, সবসময় ভালো থাকেন। আর যদি কখনো কোনো কিছু হেল্পের প্রয়োজন হয় ঠিক আছে আমার সাথে রিচ আউট করেন। জি, আমি ধন্যবাদ যতটুকু পারি ভাইয়া। আমার সাধ্যের মধ্যে আমি আই উইল ট্রাই যতটুকু সম্ভব আর কি আমার ক্যাপাসিটির মধ্যে। ধন্যবাদ ভাইয়া আর সময় চেষ্টা দেওয়ার করেন জন্য। সংসারে ইয়া করার জন্য, বাট যদি না হয় বা কখনো এটা ভাববে না যে এটি আপনার লাস্ট অপশন, ঠিক আছে? লাইফ এখনও আপনার মানে মিড লাইফেও আপনি যান নাই, এখনও আর্লি স্টেজেই আছেন, তো এটি আপনার শেষ অপশন। এটি কখনো ভাববেন না যে হ্যাঁ গলায় দড়ি দিয়ে নিয়ে পড়ে থাকা লাগবে, ইটস নট লাইক দ্যাট। চেষ্টা করেন অবশ্যই মানে নেওয়ার জন্য, আমি কখনোই বলবো না যে সংসার ছেড়ে দিন, সম্পর্ক ভাঙা কখনো ভালো কাজ না, বাট এটা কখনো লাস্ট অপশন না, এটা ভাববেন না, ঠিক আছে? যে লাস্ট অপশন লেগেছে ডেথ অর এটা এরকম না ব্যাপারটা। আই বিলিভ দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আছে, ঠিক আছে? জি, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে আপু, ভালো থাকবেন, ঠিক আছে? তো এখানেই আমাদের শেষ করতেছি আজকের। জি, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।